আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তরঙ্গ পর্ব 5-এ। তো আজকের পর্ব শুরু করার আগে অবশ্যই পর্ব 4 করে আসতে হবে, কেননা পর্ব 4-এ আমরা তোমাদেরকে বিটের যেই থিওরি সেগুলো বুঝিয়ে দিয়েছি। সো আজকে আমরা বিটের বোর্ড প্রবলেমগুলো সলভ করব। গত ক্লাসে কিন্তু আমরা বিট রিলেটেড অ্যাডমিশন কোয়েশনও সলভ করেছিলাম, তো আজকে বিটের কিছু প্রবলেম সলভ করব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়তে আমরা পড়ব হচ্ছে তরঙ্গের তীব্রতা, এরপর টানাতারের কম্পাঙ্ক এবং তীব্রতা লেভেল, মানে আর মাত্র 3টা থিওরি পড়লে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এরপর এই সকল থিওরি নিয়ে অনেকগুলো প্রবলেম আজকের ক্লাসে সলভ করাবো। এই হলো পর্ব 5। আর পর্ব 6-এ এই অধ্যায়ের যত সংজ্ঞা আছে, মুক্ত কম্পন, পরবশ কম্পন, সুর, স্বর, হারমোনিক, অষ্টক, মেলোডি সব পড়ায় দিব এবং রিভিশনও করায় দিব। সো তোমরা যারা পুরো পর্বটা দেখবা তাদের কাজ হচ্ছে সবগুলো ক্লাস সবার মাঝে শেয়ার করবা, কারণ তোমাদের জন্য আমার এই চেষ্টা। তো এই চেষ্টাটা সবার কাছে পৌঁছানোটা জরুরি, রাইট? সো সবাই এটা শেয়ার করে দিবা ক্লাসগুলো। আর এই প্লেলিস্টটা কেউ কমপ্লিট করলে এই অধ্যায় নিয়ে তার আর কখনোই সমস্যা হবে না, এইচএসসিতেও না, অ্যাডমিশনেও না, সেভাবেই গুছিয়ে দিচ্ছি। ওকে, সো আর কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসে প্রথমেই শুরু হবে বরিশাল বোর্ড 2019-এর এই প্রবলেমটা দিয়ে। বলছে এ এবং বি তারকে কম্পিত করলে নিচের তরঙ্গদ্বয় উৎপন্ন হয়। একটা তরঙ্গ হচ্ছে এইটা ওয়াই এ এবং আরেকটা তরঙ্গ হচ্ছে এইটা ওয়াই বি। বলছে একই দিকে গমন করে পরস্পর উপরিপাতিত হয়, অর্থাৎ একই দিকে গমন করে একটা আরেকটার উপরে উঠে যায়, উপরিপাতিত হয়। তো প্রশ্ন হলো উদ্দীপকের তরঙ্গদ্বয়ের কম্পনে বিট সৃষ্টি হওয়া সম্ভব কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, মানে এখানে বিট সৃষ্টি হবে কিনা, এরা যেহেতু উপরিপাতিত হবেই, বিট কি সৃষ্টি হবে? ভাই এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে এটার কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্ক মানে কি ভাই, এটার মধ্যেই তো কম্পাঙ্ক আছে, ওমেগার মধ্যেই তো কম্পাঙ্ক আছে। এটার ওমেগা হচ্ছে 200 পাই আর এটার ওমেগা হচ্ছে 208 পাই। তার মানে কি কৌণিক কম্পাঙ্কের ভিন্নতা আছে, তার মানে কি কম্পাঙ্কের পার্থক্য আছে। তাহলে কম্পাঙ্কের পার্থক্য থাকলে আমরা কি পেয়ে যাব? এখানে বিট পেয়ে যাব। কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম কম্পাঙ্কের পার্থক্য যদি 10-এর বেশি হয় তাহলে বিট শোনা যায় না, কারণ 10-এর বেশি হলে পর্যায়কালটা 0.1-এর চেয়ে কম হয়, যার ফলে আমাদের মস্তিষ্ক শব্দটাকে ক্যাচ করতে পারে না। এই কারণে বিট শুনতে হলে কেয়ারফুলি শুনবা। বিট যদি শুনতে হয় তাহলে দুইটা শব্দ তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 10-এর চেয়ে কম হতে হয় কিংবা 10-এর সমান হতে হয়। এই 10-এর বেশি হলে তাহলে কিন্তু বিট শোনা যাবে না। সো আমরা এখানে কম্পাঙ্কের পার্থক্য বের করে দেখি বিট শোনা যাবে কিনা। ভাইয়া এই যে প্রথম তরঙ্গ মানে এ তরঙ্গের কম্পাঙ্ক কত দেওয়া আছে? কৌণিক কম্পাঙ্ক ওমেগা এ। দেখো এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তুলনা করলে ওমেগা হচ্ছে 200 পাই। 200 পাই ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ এ সমান 200 পাই। পাই পাই কাটা, সুতরাং এ যেই তরঙ্গটা তার কম্পাঙ্ক হচ্ছে 100 হার্জ। ঠিক একই উপায়ে আমরা বি যে তরঙ্গটা সেটার কম্পাঙ্ক বের করতে পারি। ওমেগা বি এটা হচ্ছে 208 পাই বা 2 পাই এফ বি সমান 208 পাই। সুতরাং আমাদের এফ বি এর মান আসবে 104 হার্জ। তো এখানে আমরা দুইটার কম্পাঙ্ক পেয়ে গেলাম। এখন এখানে কম্পাঙ্কের পার্থক্য দেখতেই পাচ্ছ, কম্পাঙ্কের পার্থক্যকে আমরা বলছি বিট, এবং সেটা হচ্ছে 104 মাইনাস 100 অর্থাৎ 4, যেটা 10-এর চেয়ে কম, তার মানে আমরা বিট শুনতে পারবো। কম্পাঙ্কের পার্থক্য 10-এর চেয়ে কম হলে বা 10-এর সমান হলে আমরা এখানে বিট শুনতে পারবো। দ্যাটস ইট, একটু ডিসক্রাইব করে দেবো, অঙ্ক শেষ। তো পরের প্রশ্নটা আসি আমরা। পরের প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন, এটা কুমিল্লা বোর্ড 2019। নিচের চিত্রে কোনো এক পরীক্ষাগারে দুটি সুশলাকা এ ও বিকে, এ এবং বিকে শব্দায়িত করলে যে তরঙ্গ উৎপন্ন হয় তার লেখচিত্র দেখানো হয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটার তরঙ্গ দৈর্ঘ্য 3.2 মিটার, তাই না? দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য 3.2 মিটার, এটার পর্যায়কাল দিয়ে দিচ্ছে 0.015, আর এটার তরঙ্গ দৈর্ঘ্য 3.05 মিটার। এ হচ্ছে উদ্দীপক। তো বলছে চিত্র বি শলাকার নিশ্চিত তরঙ্গ। ওকে, কি বলছে বুঝি নাই, যাই হোক। এবার কি বলছে, উদ্দীপকের সুশলাকা দুটি একত্রে বাজালে বিট উৎপন্ন করবে কিনা। তার মানে আমরা আবার এখান থেকে কম্পাঙ্ক বের করে দেখব বিট উৎপন্ন করে কিনা। সো দেখি, চলো বিট উৎপন্ন করে কিনা দেখে নেওয়া যাক। একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে
দুইটারই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে একটার। আমরা এখান থেকে দুইটার কি বের করব, বিট উৎপন্ন করে কিনা, সেক্ষেত্রে আমার দুইটার কম্পাঙ্ক বের করতে হবে, রাইট? আচ্ছা, এখানে এটা হলো এ শূন্যলাকার চিত্র এবং এটা হচ্ছে বি শূন্যলাকা থেকে নিঃসৃত তরঙ্গের চিত্র। এবং এখানে একটা জিনিস মিসিং আছে, একটু লিখে নাও। এটা হচ্ছে বি শূন্যলাকা থেকে যেই তরঙ্গটা বের হয় সেই তরঙ্গের বেগ হচ্ছে 213.33 মিটার পার সেকেন্ড। এটা মিসিং ছিল, একটু লিখে নিলাম, টাইপিস্ট উঠায় নাই। সো এখান থেকে আমরা দুইটা কম্পাঙ্ক বের করতে পারি ইজিলি। তাহলে এর জন্য আমরা কম্পাঙ্ক, এর পর্যায়কাল দেওয়া আছে, তাহলে এর কম্পাঙ্ক হচ্ছে এফ এ, পর্যায়কাল থেকে 1/TA, ডান। 1 পর্যায়কাল কত, 0.015। তাহলে আমরা এ শূন্যলাকার কম্পাঙ্কটা পেয়ে যাব 1/0.015, এটা হচ্ছে 66.67 হার্জ। এটা হচ্ছে এ শূন্যলাকার কম্পাঙ্ক। এবার বি এর কম্পাঙ্ক এফ বি, বা বি এর কম্পাঙ্ক নির্ণয়ের জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তার মানে জানি এফ সমান ভি বাই ল্যামডা। ভি কত, ভি হচ্ছে 213.33 আর ল্যামডা হচ্ছে 3.05। ভি বাই ল্যামডা 213.33 ভাগ 3.05, তাহলে এখানে হবে 69.94 হার্জ। এই হলো এ আর বি শূন্যলাকা থেকে নিঃসৃত তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে এখানে কম্পাঙ্কের পার্থক্য কত, কম্পাঙ্কের পার্থক্য বড় থেকে ছোটটা বিয়োগ দিয়ে দাও, 66.67 বিয়োগ দিয়ে দাও, এটা পাবো 3.27 হার্জ, যেটা লেস দেন কত, 10। তাহলে কম্পাঙ্কের পার্থক্য 10 কিংবা 10-এর চেয়ে কম হলে আমরা কি পাবো, বিট শুনতে পারবো। খুবই সহজ প্রশ্ন, এটাও 4 নম্বরের জন্য এসেছে, সো বোর্ডে আসলে একদম কাঁপায় দিবা। পরের প্রশ্নটায় আসি। এ শূন্যলাকা দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গের সমীকরণ হলো, এটা হচ্ছে সৃষ্ট শব্দ তরঙ্গের সমীকরণ এ শূন্যলাকার। এই এক্সটা ভিতরে হবে, আমাদের মহামান্য টাইপিস্ট বাইরে দিয়ে দিয়েছে, সো এই এক্সটাকে আমরা কালো দিয়ে ঢাকে দিলাম। তাহলে এটা লিখতে পারি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা, এই পাইটা মেবি ভিতরে হবে, হ্যাঁ, এই পাইটাকে আমরা যদি ভিতরে ঢুকাই তাহলে আমরা সমীকরণ কি পাবো, দেখো ওয়াই সমান পাবো 0.7 সাইন 500 পাই টি মাইনাস 1.47 পাই এক্স। এক্সকে আগে লিখে দিয়েছি পাই এক্স, পাইটাকে আমরা ভিতরে গুণ দিয়ে দিছি আর কি। এ হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। ওকে, সমীকরণে উল্লিখিত সকল রাশি এসআই এককে প্রকাশ করা হয়েছে। অপর একটি বি শূন্যলাকার সোনোমিটার তারের 0.25 মিটার দৈর্ঘ্যে সৃষ্ট মূল তরঙ্গের সাথে সুরের সাথে ঐকতান সৃষ্টি করে। সোনোমিটারের তারটি 5 কেজি ওয়েট বল দ্বারা টানা এবং তারটির প্রতি মিটার মানে 1 মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে 3 গ্রাম। ওকে, সো এই অঙ্কটা করার আগে টানা তারের কম্পাঙ্কের সূত্রটা সবার জানতে হবে। সো সেই সূত্রটা তো আমরা এখনও পড়াই নেই, তাই না? তাহলে এই অঙ্কটা কি করবো না, করব। আপাতত খালি সূত্রটা একটু মুখস্থ রাখো। টানা তারের কম্পাঙ্কের সূত্র, এই সূত্রের প্রমাণ আমরা দেখাবো, একটু লিখে নাও। টানা তারে কম্পাঙ্ক, টানা তারে কম্পাঙ্ক, এটা একটা ছোট্ট প্রমাণ আছে। সেই কম্পাঙ্ক যদি হয় এফ, এফ হচ্ছে 1/2L √T/μ। একটু পরিচয়গুলো লিখে নাও। এটা হচ্ছে টানা তারে কম্পাঙ্কের সূত্র। এল হচ্ছে তারের দৈর্ঘ্য, টি হচ্ছে, এল হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, যেই তারে টানা হবে সেই তারের দৈর্ঘ্য। টি হচ্ছে টান বল, মানে যত বল তুমি অ্যাপ্লাই করছো তারের উপর। আর মিউ হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর, মানে প্রতি মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে মিউ। সেটা টানা তারে কম্পাঙ্কের সূত্র। এবার আমার প্রশ্নটা কি, এ ও বি কে একত্রে কাঁপানো হলে বিট শোনা যাবে কিনা? আচ্ছা, এটা হলো এ এর একটা সমীকরণ দিছে, আর বি হচ্ছে একটা টানা তার, দুইটাকে একত্রে কাঁপালে বিট পাবো কিনা? আবারও সেম বল সেম লাইন, দুইটার ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক বের করব। কি বের করব? কম্পাঙ্ক। যদি কম্পাঙ্কের পার্থক্য 10 কিংবা 10-এর কম হয় তাহলে বিট শুনতে পারবো। রেডি? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সমীকরণ থেকে কম্পাঙ্ক বের করব। সমীকরণে দেখতেই পাচ্ছ এই যে সমীকরণটা ওমেগার জায়গা দখল করেছে 500 পাই, এটার নাম দিলাম ওমেগা এ, সেটা হলো 500 পাই।
তাহলে ওমেগা এ মানে কত 2 পাই এফ এ, এটা কত 500 পাই, পাই পাই কেটে দাও। সুতরাং এ যে সুশলাকা তার কম্পাঙ্ক হচ্ছে 250 হার্জ। এ হচ্ছে আমাদের এ সুশলাকার কম্পাঙ্ক। ওকে, ডান। এ সুশলাকার কম্পাঙ্ক তো খুব সহজেই বের করতে পারলাম। এবার বি, বি তো সুশলাকা না, এটা একটা টানা তার, আর টানা তারের কম্পাঙ্কের সূত্রটা আমাদের জানা আছে। এই সূত্রের প্রমাণ আমরা দেখব, ভয়ের কিছু নাই, আপাতত মুখস্থ রাখো এফ সমান 1/12 √T/μ। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা টানা তারের কম্পাঙ্ক বের করব। এটার নাম আমি দিলাম এফ বি, সেটা হচ্ছে 1/2L √T/μ। মানগুলো কেয়ারফুলি বসাবা 1/2। তারের দৈর্ঘ্যটা কত ভাইয়া? তারের দৈর্ঘ্য হচ্ছে 0.25 মিটার, তাই না? 0.25 মিটার। টান বল কত? বল, বল দেখো কেজি ওয়েট যেটা, এটাই তো নিউটন, বল 5 নিউটন, এই যে 5 কেজি ওয়েট বল। আর মিউ হচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যের ভর, দেওয়াই আছে প্রতি মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে 3 গ্রাম, সবই তো দেওয়া আছে। 3 গ্রামকে ডেফিনেটলি কেজিতে নিতে হবে, যেহেতু সব এসআই এককে ক্যালকুলেট করছি। কেজিতে নিয়ে দেখো তো এফ বি এর মানটা কত আসে? 1/2L ইন্টু √T/μ, এটা আসতেছে 81.649 হার্জ, এরকমই তো আসতেছে। 1/2L √T/μ, ক্যালকুলেশন সব ঠিক আছে তো? ও আচ্ছা, এইখানে এটা 5 কেজি ওয়েটে দেওয়া, তো এটাকে নিউটনে নিতে হবে। তোমরা জানো কেজি ওয়েট থেকে নিউটনে নিতে হলে 9.8 দ্বারা গুণ দিতে হয়, তো ভুলেই গেছিলাম, 9.8 দ্বারা গুণ দিতে হয়। কেজি ওয়েট, এই যে কেজি ওয়েট, এটার কি একক জানি বলে, এখান থেকে আমরা যদি নিউটনে নিতে চাই 9.8 দ্বারা গুণ দিতে হবে। এবার দেখি, এবার ক্যালকুলেশন করে দেখি, এটা আসতেছে 255, এই যে এখান থেকে একটু ভুল হয়েছে, এখানে লিখবা 255.6 হার্জ। তো এবার দেখি, এটা হচ্ছে এ শলাকার কম্পাঙ্ক আর এটা হচ্ছে বি তারের কম্পাঙ্ক। দুইটাকে যদি একত্রে আমরা তরঙ্গ সৃষ্টি করি, একত্রে শব্দায়িত করি, তাহলে এখানে কম্পাঙ্কের পার্থক্য কত হবে বলো? সুতরাং কম্পাঙ্কের পার্থক্য মানে এন, এন হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও, এবং বাদ দিলে দেখবা 5.6 আসে, এবং যেটা লেস দ্যান 10, তার মানে আমরা কি বিট শুনতে পারবো। আমরা কীভাবে বিট শুনতে পারবো? কম্পাঙ্কের পার্থক্য যদি লেস দ্যান 10 হয় তাহলে বিট কি শোনা যাবে। ওকে, এখানে কিন্তু এই যে 5 কেজি ওয়েটকে নিউটনে নিলে 9.8 দ্বারা গুণ দিতে হবে। ওই যে বলের অভিকর্ষীয় একক আর কি, এটার সাথে জাস্ট 9.8 গুণ দিলেই সেটা নিউটনে চলে যাবে। ওকে, সো পরের কোয়েশনে যাই, আশা করি এটা বুঝছো। পরেরটা আরেকটু সুন্দর প্রশ্ন। বায়ু মাধ্যমে সি সুশলাকাটি এ আর বি দুটি সুশলাকার সাথে 5টি করে বিট উৎপন্ন করে। এ সুশলাকার কম্পাঙ্ক 385, বি সুশলাকা হতে নির্গত তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা হচ্ছে বি এর। সো সি সুশলাকার কম্পাঙ্ক কিভাবে নিশ্চিত হওয়া যায় বা নির্ণয় করা যায় সেটা বের করতে বলছে। প্রশ্নটা বুঝছো? মানে সি একটা সুশলাকা যেটা এ আর বি আলাদা আলাদা দুইটা শলাকার সাথে কয়টা বিট উৎপন্ন করে? 5টা। এ এর কম্পাঙ্ক দিছে, তাহলে সি এর কম্পাঙ্ক কত? সি এর কম্পাঙ্ক কত? তো আমি যদি একটু সিনারিটা দেখি, এটা মনে করো সেই সি, এটাকে সি, এই সি সুশলাকা এটা হচ্ছে এ, এবং এই সুশলাকাটা হচ্ছে বি, এটা কি বি। তো বলা আছে যে এই সি সুশলাকাটাকে যদি তুমি এর সাথে কম্পায়িত করো তাহলে কয়টা বিট পাবা? 5টা বিট পাবা। আবার তুমি যদি এই সিকে বি এর সাথেও কম্পায়িত করো তুমি কয়টা বিট পাবা? 5টা বিটই পাবা, 5টা বিটই পাবা। তাহলে বলছে সি এর কম্পাঙ্কটা কত? খুবই সুন্দর কোয়েশ্চেন। ভাইয়া এর কম্পাঙ্ক কত? 385, তাহলে সি এর কম্পাঙ্ক কত হইতে পারে? দেখো আমরা বুঝতে পারতেছি সি এর কম্পাঙ্ক হবে, যেহেতু এ এর সাথে 5টা বিট উৎপন্ন করে, তাহলে এফ এ +-5। এর কত ভাইয়া? এরটা দেওয়া আছে 385, তাহলে +-5, তাহলে হয় 390 হবে অথবা 380 হবে +-5 করলে। এটা সি এর কম্পাঙ্ক, তাই না? এখন আমরা নিশ্চিত হতে পারছি না 390 না 380, দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, এটা কিভাবে নিশ্চিত হবে? এটা নিশ্চিত হওয়ার জন্য
তুমি বি এর কম্পাঙ্কটাকে বের করো, কারণ বি এর কম্পাঙ্ক দেওয়া নাই, বি এর ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করব। সো রেডি, বি এর ইকুয়েশন থেকে কম্পাঙ্ক বের করব। ইকুয়েশনটাকে সাজাও, ইকুয়েশনটাকে যদি আমরা সাজাই তাহলে জাস্ট এই 10 পাইটা, আচ্ছা এটা কোন ফরম্যাট আছে বলো তো, এ সাইন 2 পাই, দেখো তো এটা মানে বি এর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা এভাবে সাজাতে পারি, এই যে বি এর ইকুয়েশনটাকে আমরা এভাবে সাজাতে পারি, এ সাইন 2 পাই, ওকে। আচ্ছা এটা আমরা এক কাজ করি, এত ভেজাল না নিয়ে ওমেগা টি মাইনাস কে এক্স আকারে সাজায় ফেলি। এই যে 10 পাইটা ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে তো কাজ শেষ। 10 পাই যদি ভিতরে গুণ দাও, 30-এর সাথে 10 পাই গুণ হলে কত হবে, 30 × 10 মানে 300 পাই, নিচে হবে 0.4 ইন্টু টি, এগুলো ওমেগা টি মাইনাস কে এক্স। এই যে 10 পাই ভিতরে গুণ দিয়ে দাও, তাহলে 10 পাই বাই 4.8 এক্স হয়ে গেল। এটা দেখতে এরকম লাগতেছে না, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্সের মতো লাগছে না? ইয়েস লাগছে। তো তুলনা করে আমরা চাইলে এটার কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে ওমেগার সাথে এটা তুলনা করলে আমরা পাবো ওমেগা বি, যেহেতু বি সুষলাকা, ওমেগা বি হচ্ছে ওমেগার জায়গায় দখল করেছে কে 300 পাই ডিভাইডেড বাই 0.4। তো 300 পাই ভাগ 0.4 মানে 750 পাই, এটা হচ্ছে ওমেগা বি, বা ওমেগা বি মানে 2 পাই এফ বি সমান 750 পাই। সুতরাং আমাদের এই বি এর কম্পাঙ্কটা হবে 750/2 375 হার্জ। তাহলে দেখো আমরা কিন্তু বি এর কম্পাঙ্ক জেনে ফেললাম। বি এর কম্পাঙ্ক কত ভাইয়া? এই বি এর কম্পাঙ্ক হচ্ছে 375 হার্জ। আর মজার ব্যাপার হচ্ছে এ সুষলাকাটা সি সুষলাকাটা বি এর সাথেও কয়টা বিট উৎপন্ন করে? 5টা। তাহলে আমি যদি সি আর বিকে একত্রে বাজাই, তাহলে সি এর কম্পাঙ্ক হবে 375, তো জানা কম্পাঙ্ক, বিট কয়টা? 5টা, তাহলে +-5, তাহলে কত হবে? হয় 380 অথবা 370 হার্জ, তাই না? এবার মজাটা দেখো, দেখো ভাইয়া এখানে ভর বাড়াইলে বিট কমে, ভর কমাইলে বিট কমে, এমন কোনো হিন্টস আমাদের এখানে দেয়নি। কিন্তু সি এর অজানা কম্পাঙ্ক বের করতে হবে। তুমি এর সাথে কয়টা বিট পেয়েছো? 5টা, তখন সি এর কম্পাঙ্ক কত পাইছো? 390 380। মনে রাখবে একটা সুষলাকার কম্পাঙ্ক একটাই হওয়া সম্ভব। আবার এই সিকে যখন তুমি এখানে বাজাচ্ছ, এটার সাথে তুমি কত পাইছো? সি এর কম্পাঙ্ক 380 370। তাহলে তুমি সি এর সম্ভাব্য 4টা পরিচয় পেয়েছো, এই 4টার মধ্যে একটা হচ্ছে সি এর অ্যাকচুয়াল পরিচয়। তো 390 380 380 370, 4টা পরিচয়ের মধ্যে একটা পরিচয় উভয় জায়গায় কমন আছে, সেটা কে? সেটা 380 ভাই। দেখছো? তোমার মনে তো ভাই সি এর 390 হলো না কেন? কারণ এখানে সি এর 390 কম্পাঙ্ক, ঠিক আছে, বাট এখানে 390 এর কোনো হদিস আছে? নাই, এখানে 370, তাহলে একই সাথে তো ডাবল কম্পাঙ্ক তার হইতে পারে না। বাট দেখো এখানে এই দুইটার মধ্যে একটা হবে, এখানেও এই দুইটার মধ্যে একটা হবে। আবার মনে রাখবে এই 4টার মধ্যে তার পরিচয় একটাই হবে, তাহলে সেটা কে? 380। আমি যদি সি এর কম্পাঙ্ক 380 ধরি, দেখো তো 380 ধরলে এর কম্পাঙ্ক কত? 385, তাহলে কয়টা বিট হবে? 5টা বিট পাওয়া যাবে। হ্যাঁ যাবে। আবার দেখো সি এর কম্পাঙ্ক 380, এটার কম্পাঙ্ক কত? 375, তাহলে এখানেও কয়টা বিট পাওয়া যাবে? 5টা বিটই পাওয়া যাবে। তাহলে একমাত্র এখানে সি এর কম্পাঙ্ক 380 হলেই উভয়ের সাথে 5টা বিট পাওয়া যাচ্ছে। তোমার মনে হতে পারে ভাই না আমি 380 ধরবো না, 390 ধরবো। ধরো সি এর কম্পাঙ্ক 390, তাহলে এটার সাথে এটার কম্পাঙ্ক কত? 385, এটার সাথে 5টা বিট হয়। 90 আর 85 পার্থক্য কত? 5 হয়। বাট সি এর কম্পাঙ্ক 390, এইটার কম্পাঙ্ক কত? 375, তাহলে এটার সাথে এটার পার্থক্য 15 হয়, বাট বিট তো দেয় 5টা। বুঝছো? 390 ধরলে তো এটার সাথে এটার কম্পাঙ্কের পার্থক্য 15 হয়, বাট বিট তো 5টা দিচ্ছে। তাহলে 5টা বিট উভয়ের সাথে দিচ্ছে। সি এর কোন কম্পাঙ্ক হলে উভয়ের সাথে পার্থক্য 5 হয়? 380। এটা 380 হলে এটার সাথেও পার্থক্য 5, এটার সাথেও পার্থক্য 5 হয়। সো অ্যান্সার ইজ 380। সো এই ধরনের প্রশ্ন আসলে তুমি উভয়ের সাথে সি এর কম্পাঙ্ক বের করবা, এই ধরনের কোয়েশ্চেন আসবে।
উভয়ের সাথে বের করবা, কয়টা ডেটা আসবে? 4টা, মানে 2 জোড়া ডেটা আসবে। 2 জোড়া ডেটার মধ্যে যেটা কমন ওইটাই হবে অ্যান্সার। 2 জোড়া ডেটার মধ্যে 380 কমন, ওইটাই হচ্ছে অ্যান্সার। শেষ। সো এটা লিখবো কেমন? অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া বলবা এখানে সি সুষলাকারটি এ এর সাথে 5টি এবং বি এর সাথেও 5টি বিট উৎপন্ন করে। সো এক্ষেত্রে সি এর কম্পাঙ্ক 380 হলেই এটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। সুতরাং সি এর কম্পাঙ্ক 380। শেষ। এভাবে লিখে দিবা। পরের কোয়েশ্চেনে যাই। দেখো কি বলছে। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীকে লিয়ানা, সে কি করছে? দুটি সুষলাকা নিয়ে দেখলো যে একটির গায়ে 312 হার্জ লেখা আছে। সে শলাকা দুটি একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টা বিট শুনতে পেল। এবার সে অজানা সুশলাকার গায়ে তার পেঁচানো মানে কি? ভর বাড়ানো। একইভাবে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বিট পেল। হ্যাঁ, শব্দের বেগ 340। বলছে লিয়ানা ভর বাড়ানোর পূর্বে ও পরে অজানা কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আরে মোট কথা ভর বাড়ানোর পূর্বে ও পরে, মানে আমার মোট কথা এখান থেকে অজানা সুশলাকার কম্পাঙ্ক বের করতে হবে। এই তো এই অঙ্ক আমরা কিন্তু এমসিকিউ তো করাইছি ভাই, এই কারণে ডিটেলসে করাবো না। দেখো এটা হচ্ছে জানাটা কত ভাইয়া? জানাটা মনে করো এফ এ, এটা কত? 312। আর এটা হচ্ছে অজানা, এটা মনে করো এফ বি, এটা আমি জানি না। আমি জানি এরা কত বিট উৎপন্ন করে, এরা 6টা বিট উৎপন্ন করে, 6টা। তাহলে এফ বিটা কত হবে বলো? মুখে মুখে করবো। 312 সাথে 6 যোগ দিলে 318, অথবা 306 বিয়োগ করলে, তাই না? এই দুইটার মধ্যে একটা হবে অ্যান্সার। এবার কি বলছে যে অজানাটা মানে এই বি, এখানে তো কিছু তার পেঁচায় দিছো, তার পেঁচাইলে কি হবে? ভর বাড়বে। ভর বাড়ানোর পরও বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। কোথায় চলে যাবো? বেলুন থিওরিতে। এই যে এটা হচ্ছে জানাটা কত? 312। অজানা হয় 318, নয় 306, তাই না? দুইটার মধ্যে একটা। এবার বলছে ভর বাড়াইলে বিটের সংখ্যা অপরিবর্তিত থাকে। বা এখানে তুমি যদি ভর বাড়ায় দাও, এটা নিচে নেমে আসবে। নিচে নেমে আসলে কম্পাঙ্কের পার্থক্য বাড়বে, ফলে বিট বাড়বে। তাহলে এটাতে ভর বাড়াইলে অপরিবর্তিত থাকার চান্স নাই। বাট এটাতে তুমি যদি ভর বাড়িয়ে দাও, এটা নিচে নামবে, বিট কমবে। আরও ভর বাড়াও, নিচে নামবে, বিট কমবে। আরও ভর বাড়াও, নিচে নামবে, বিট শূন্য হবে। আরও ভর বাড়াও, এবার আবার বিট বাড়া শুরু করবে। আরও ভর বাড়াও, তার মানে 318 হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে এটার উত্তর হচ্ছে এটাই, যে ভর বাড়ানোর আগে এটার কম্পাঙ্ক ছিল, অজানাটার কম্পাঙ্ক ছিল 318। ভর বাড়াতে ভর বাড়লে কম্পাঙ্ক কমে, তাই না ভাই? কম্পাঙ্ক মানে যে প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা। তো ভর যদি বাড়াও, সে একটু লড়াচড়া করতে কষ্ট হবে না? হ্যাঁ, কষ্ট হবে। তাহলে ভর বাড়াইতে এটার কম্পাঙ্ক কমে গেছে, কমতে 306 হয়ে গেছে। এটাই হচ্ছে উত্তর। বলছে না ভর বাড়ানোর পূর্বে কত? 318 এবং পরে 306, কারণ ভর বাড়ালে কম্পাঙ্ক কমবে, কমতে 306। এবং বিট কি ভাই? একই দিচ্ছে। 318তেও সে 6টা বিট দিছে, কমতে যখন 306 আসছে তখনও কি 6টা বিটই দিছে। তাহলে অ্যান্সার হচ্ছে ভর বাড়ানোর পূর্বে 318 এবং পরে কত ভাই? 306 হয়েছে। শেষ। নেক্সট কোয়েশ্চেনে যাই। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে দিছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। উদ্দীপকে যে স্থির তরঙ্গের সৃষ্টি হবে তার কম্পাঙ্ক এবং মূল তরঙ্গটির কম্পাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকটা স্বয়ংসম্পূর্ণ না। হ্যাঁ, ওই উদ্দীপকে মূলত বুঝাইছে এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা গিয়ে এই যে অগ্রগামী তরঙ্গ, এই যে এটা গিয়ে এখানে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে আবার রিপিট করছে। সো এরকম যদি উদ্দীপকে স্থির তরঙ্গের কথা বলে বাট ক্লিয়ার না যে এটা মুক্ত প্রান্তে প্রতিফলন না বদ্ধ প্রান্তে প্রতিফলন, তখন তুমি ধরে নিবা বদ্ধ প্রান্ত। ধরে নিবা কি ভাই? বদ্ধ প্রান্ত। কি ধরে নিবা? বদ্ধ প্রান্ত। মানে তরঙ্গটা গেছে, ধাক্কা খেয়ে বিপরীতভাবে রিটার্ন করছে, এটা ধরে নিতে হবে। আবারও বলি, উদ্দীপকে বলা আছে স্থির তরঙ্গ, বাট এইটা ক্লিয়ার না যে তরঙ্গটা যে ব্যাক করতেছে সে কি একই দশায় ব্যাক করতেছে না উল্টা হয়ে ব্যাক করতেছে। তখন ধরে নিবা যে উল্টা হয়ে ব্যাক করতেছে, মানে বিপরীত দশায় ব্যাক করতেছে। ওকে, করতেছে। এখন বলছে যে স্থির তরঙ্গ সৃষ্টি হবে তার কম্পাঙ্ক এবং মূল তরঙ্গের কম্পাঙ্কের বিশ্লেষণ করো। এই হচ্ছে মূল তরঙ্গ, এটার কম্পাঙ্ক আগে বের করে নিই। লিখো মূল তরঙ্গের কম্পাঙ্ক, এটা আমরা আগে হিসাব করব। মূল তরঙ্গের কম্পাঙ্ক থেকে ওমেগা 1 লিখতেছি 800 পাই, তাই না? সুতরাং F1 হবে π
পাই পাই কাটা 2 দিয়ে কাটলে 400 হার্জ, এটাই তো নাকি? ওমেগা 2 মাইনাস কেএক্স 2 পাই এফ, পাই পাই কাটা, হ্যাঁ F1 হচ্ছে 400 হার্জ, এটা হচ্ছে মূল তরঙ্গের কম্পাঙ্ক। এবার স্থির তরঙ্গের কম্পাঙ্কটা বের করব, রেডি? তো যেহেতু বলে দেয়নি যে স্থির তরঙ্গের কেমন হবে, মুক্ত প্রান্তে প্রতিফলন না বদ্ধ প্রান্তে, তাহলে আমরা ধরে নিব, এখানে লিখে নিবা, ধরি তরঙ্গটি বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়েছে, এটা লিখে নিও, তাহলে আর কোনো ভেজাল হবে না, প্রতিফলিত হয়। তাহলে স্থির তরঙ্গের সমীকরণ হবে y1 মানে 0.5 সাইন 800 পাই টি মাইনাস 2 পাই বাই 0.5 এক্স, এটা মাইনাস বদ্ধ প্রান্তে প্রতিফলন হলে কি উল্টে যায়, এই কারণে মাইনাস দিতে হয়, সেম জিনিস 0.5 সাইন 800 পাই টি, এখানে মাইনাসে প্লাস হয় 2 পাই বাই 0.5 এক্স। যারা এটা বুঝো নাই তারা স্থির তরঙ্গের লেকচারটা দেখবা। বদ্ধ প্রান্তে প্রতিফলিত হলে এটা মাইনাস হয়, আর মুক্ত প্রান্তে প্রতিফলন হলে এটা প্লাস হয়। যেহেতু বলে দেয়নি আমরা ধরে নেব বদ্ধ প্রান্তে, তাহলে সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি। তো এটার এইভাবে লেখা যায়, এই যে 0.5 কমন নিলাম, এটা লেখা যায় মানে মাইনাস কমন নিলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই 0.5 এবং মাইনাস কমন নিই, মাইনাসের 0.5 লিখলাম, কমন নিলাম, তাহলে এটা আসবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তার মানে 2 কজ এ সাইন বি, তাহলে এটা হবে 2 কস এ কত 800 পাই টি, সাইন বি কত, বি হচ্ছে 2 পাই বাই ল্যামডা এক্স, তাই না? বুঝছো তো? মাইনাস কমন নিলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ 2 কজ এ সাইন বি। একটু সাজিয়ে লিখি, এক্স আলা ইকুয়েশনটাকে কি ধরি আমরা, বিস্তার ধরি, এই কারণে আমরা এভাবে লিখব 0.5 সাইন 2 পাই বাই 0.5 এক্স কস 800 পাই টি। এই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। এখন এই স্থির তরঙ্গের সমীকরণ থেকে আমরা স্থির তরঙ্গের কম্পাঙ্কটা বের করব। কি বের করবো এখান থেকে? স্থির তরঙ্গের কম্পাঙ্ক। এটার আমরা লিখতে পারি y, এই পুরোটাকে ধরা যায় a cos 800 পাই টি, তার মানে a cos ওমেগা টি। এখান থেকে যদি স্থির তরঙ্গের কম্পাঙ্ক দেখাই, ওমেগা সমান 800 পাই, সুতরাং স্থির তরঙ্গের কম্পাঙ্কও কত হবে? 400 হার্জি হবে। তাহলে এতটুকু করে দেখাইতে হবে যে মূল তরঙ্গের কম্পাঙ্ক আর স্থির তরঙ্গের কম্পাঙ্কের কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না, শেষ। সো আশা করি তোমরা এটা বুঝছো, এখানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে দেখো, এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো, বিট সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ব্যাখ্যা করো। ওই যে বললাম না যে ঘষে সব যাইতে করলো, ঘষা মানে হালকা করেছো, তাহলে বিট সংখ্যার পরিবর্তন হয় না, মানে নিচেরটা এটা ইজিলি বের করা যাবে যে এর কম্পাঙ্ক 500, তাহলে 494 অ্যান্সার করে ফেলবে। এটা তোমাদের এইচডাব্লিউ রইলো। পরেরটাই যাই। এখানে একটা স্থির তরঙ্গ দেখতে পাচ্ছি এবং এর প্রতিফলনটা দেখো কিভাবে, এইভাবে গেছে, তাহলে উল্টা হয়ে প্রতিফলিত হয়েছে। তার মানে কি? উল্টা হয়ে প্রতিফলিত হওয়া মানেই বদ্ধ প্রান্তে প্রতিফলন। উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের করো। সো এটা আমরা ইজিলি বের করতে পারবো এখান থেকে, সমীকরণ থেকে। y1 সমান 100 সাইন, পাইটাকে ভিতরে গুণ দিয়ে দাও, 200 পাই টি মাইনাস 5 পাই এক্স। তো তোমরা জানো ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে কে হচ্ছে 5 পাই, কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা সমান 5 পাই, পাই পাই কাটা, তাহলে ল্যামডা সমান হচ্ছে 2/5, 2/5 মানে 0.4 মিটার। বাচ্চাদের অঙ্ক, তাই না? করিয়েছি এই টাইপের অঙ্ক। পরের প্রশ্ন, উদ্দীপকের সৃষ্ট নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করো, সম্ভব কিনা। তাহলে ভাই এখান থেকে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। আগে কি বের করবা? এখানে কি তরঙ্গ সৃষ্টি হচ্ছে? স্থির তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গের সূত্র কি হবে? y নেট সমান হবে 100 সাইন 200 পাই টি মাইনাস 5 পাই এক্স। এই তরঙ্গটা গেছে আর যেটা রিটার্ন করছে উল্টা হয়ে, এই কারণে মাইনাস 100 সাইন 200 পাই টি প্লাস 5 পাই এক্স। এই হচ্ছে স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গ থেকে সর্বোচ্চ বিন্দুগুলোর অবস্থান আমরা নির্ণয় করব।
তো সর্বোচ্চ বিন্দু মানে কি সুস্পন্দ বিন্দু। এই স্থির তরঙ্গ থেকে আমরা -100 কমন নিব, তাহলে হবে a প্লাস সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, একটু আগে করালাম। তাহলে এটা হবে 2 cos a, cos a কত ভাইয়া, cos a হচ্ছে 200 পাই টি, 2 cos a sin b কত 2 পাই x, তাই না, মানে 5 পাই x দিচ্ছি, ও 5 পাই x, 2 পাই x না, এটা হবে 5 পাই x। হয়ে গেল আমাদের স্থির তরঙ্গ। 2 দিয়ে এটাকে গুণ দিলে -200 সাইন 5 পাই এক্সটাকে এক পাশে নিয়ে আসবো, কারণ x যুক্ত রাশিকে আমরা বিস্তার ধরি, cos 200 পাই টি। সো এটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গের ইকুয়েশন। এখানে এই ইকুয়েশনে আমরা সর্বোচ্চ বা সুস্পন্দ বিন্দুগুলোর অবস্থান বের করব। তোমরা জানো বদ্ধ প্রান্তে বা উল্টা হয়ে যে প্রতিফলনটা হয় সেখানে সুস্পন্দ বিন্দু থাকে λ/4 এর বিজোড় গুণিতকে, পড়াইছি কিন্তু। বদ্ধ প্রান্তে প্রতিফলনে সুস্পন্দ বিন্দু থাকে λ/4 এর বিজোড় গুণিতকে। এখান থেকে ল্যামডা বের করে নেই, এখানে ল্যামডা কত হবে তোমরা জানো, ল্যামডা কেমনে বের করে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স কস ওমেগা টি, তাই না। তাহলে এটা কিন্তু 2 পাই বাই ল্যামডা, তাহলে এখান থেকে লিখতে পারি এই যে ওয়াই নেটের ইকুয়েশনটা লিখবা, ওয়াই নেটের ইকুয়েশন হচ্ছে মাইনাস, এখানে লিখবা 2a sin 2 পাই বাই ল্যামডা এক্স কস ওমেগা টি, এটা হচ্ছে ওয়াই নেটের ইকুয়েশন। এটার সাথে মিল করে লিখলা, 2 পাই বাই ল্যামডার জায়গায় কি আছে 5 পাই, তাহলে ল্যামডার মান কত আসবে 0.4 মিটার, একই আসতেছে। তার মানে স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 0.4 মিটার। কিন্তু আমার কাছে এটা চাইনি, আমার কাছে চেয়েছে সুস্পন্দ বিন্দুগুলোর অবস্থান। তারপর লিখবা যেহেতু বদ্ধ প্রান্তের প্রতিফলনটা উল্টা হয়ে আসছে, তাহলে বদ্ধ প্রান্তের প্রতিফলন আমাদের সুস্পন্দ বিন্দুগুলো পাবো λ/4 এর বিজোড় গুণিতকে। সুতরাং সুস্পন্দ বিন্দুর অবস্থান এই অবস্থানই তো বের করতে বলছে, এটা হবে λ/4 এর বিজোড় গুণিতকে, λ/4 বিজোড় গুণিতক মানে কি 2n+1 λ/4 অবস্থানে। তাই n এর মান 0 বসাও, 0 বসালে অবস্থান আসবে n হচ্ছে 0 হলে λ/4 মানে 0.4/4, তাই n = 1 বসাও, অবস্থান আসবে 2 আর 3 λ/4, n = 2 বসাও 5 λ/4, n = 3 বসাও 7 λ/4। তাহলে এই অবস্থানগুলোতে এইগুলো দেখাই দিলেই হবে, 0 1 2 3 এই 4টা মান বসায়া বলবা যে এই অবস্থানে অর্থাৎ λ/4 এর বিজোড় গুণিতক অবস্থানে আমরা সর্বোচ্চ বিস্তারের বিন্দুগুলো পাবো, মানে সুস্পন্দ বিন্দুগুলো পাবো। দ্যাটস ইট, সহজ প্রশ্ন, সহজ উত্তর। পরে আসছে কোথায় বুয়েটে একটা স্থির তরঙ্গের ইকুয়েশন দিছে, দেখো যেমনে ইকুয়েশন দিবে আমরা তেমনে তুলনা করব। যে ইকুয়েশনটা এমনে দিছে না, এটার তুলনা করবা কার সাথে, ওয়াই নেট, এটা কিন্তু 2a এটা 2a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, হ্যাঁ কস ওমেগা টি, এই যে এটার সাথে এটা তুলনা করবো। আচ্ছা তুলনা পরে বলছে এক্স ওয়াই সব কিছু সেন্টিমিটারে দেওয়া, তার মানে এটা ওয়াই সেন্টিমিটারে, এক্স কি সেন্টিমিটারে, তাহলে বিস্তারও কি সেন্টিমিটারেই আছে। যে তরঙ্গ দুটির মিলিত ক্রিয়া স্থির তরঙ্গটি উৎপন্ন হয়েছে তাদের বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ বেগ নির্ণয় করো। বাচ্চাদের অঙ্ক, যেই দুইটা তরঙ্গ মিলিত হয়ে এটা তৈরি করছে তাদের কি বের করতে বলছে, বিস্তার। এটার সাথে এটা তুলনা করবা ডিরেক্ট, বিস্তার 2a সমান কত 8, সুতরাং a সমান 4 কি সেন্টিমিটার, গেল বিস্তার। কম্পাঙ্ক এটার সাথে এটা তুলনা করবা, এই যে ওমেগার জায়গায় কে নিছে 64 পাই, ওমেগা সমান 64 পাই, সুতরাং এখান থেকে কম্পাঙ্ক আসবে 2 পাই এফ, তার মানে 32 হার্জ, শেষ, ডান। এরপরে বেগ কত, বেগ ভি হচ্ছে তোমরা জানো, ভি হচ্ছে ওমেগা বাই কে, তাই না। ওমেগা কত, ওমেগা হচ্ছে 64 পাই, ডিরেক্ট লিখবে, অ্যাডমিশনের কোয়েশ্চেন তো। আর কে হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা, এই যে কে 2 পাই বাই ল্যামডা মানে এই যে 2 পাই বাই ল্যামডার জায়গায় কে নিছে পাই বাই 6, এই যে পাই বাই 6, পাই কাটা 6 × 64, এটা হচ্ছে অ্যান্সার, 6 × 64, তাহলে 384 একক, কিন্তু ভুলেও মিটার পার সেকেন্ড দিও না, সেন্টিমিটার পার সেকেন্ড, শেষ। বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ বেগ। আমার আগে পারছো সবাই, পারলে কমেন্টে লিখো ইয়েস ভাই পারছি আমরা। সো আন্ডা বাচ্চারা আশা করি পারছো, বুঝছো, সবই পারবো। পরেরটায় যাই। একটি সুতায় দুটি তরঙ্গের মিলনের ফলে যে স্থির তরঙ্গ সৃষ্টি হচ্ছে তার সমীকরণ তুলনা করবা। এই সমীকরণ বুঝা দেখো, তুলনা করি, ওয়াই এটা কি 2a, সাইনের পর এক্স আছে, তার মানে সাইন 2 পাই বাই ল্যামডা এক্স কস ওমেগা টি, কস
40 পাইটি, এটার সাথে তুলনা করবো, ডিরেক্ট লিখে ফেললাম। সেন্টিমিটারে দেওয়া আছে সব কিছু। এবার প্রশ্ন হলো তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার কত, বেগ কত, পারবা না? পারবা। বি, আচ্ছা আচ্ছা বি দুইবার লিখছে, দুটি পরপর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথমত বুঝতে হবে এটা মুক্ত প্রান্তে প্রতিফলন নাকি বদ্ধ প্রান্তে প্রতিফলন। ভাই বুঝতেই পারছো, এটা বোঝা যাচ্ছে যে একটু আগে বারবার দেখিয়েছি বদ্ধ প্রান্তে প্রতিফলনে কস সামনে আসে, এখানে কি আছে সাইন, ওকে। দেখো তাইলে এই জিনিসটাকে, তো দেখো তরঙ্গ দুটির প্রত্যেকে বিস্তার বেগ বের করতে পারবো, এটা সহজ। এটা তুলনা করলে বিস্তার চলে আসবে, এ হবে আড়াই, বেগ হবে ওমেগা বাই কে, করে ফেলতে পারবা। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2, এটা তো করতেই হচ্ছে না। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তোমরা বলবা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব ল্যামডা বাই 2, অ্যান্সার ডান, পারবা, এটা পারবা, এটা আর কিছু করতে হবে না, ল্যামডা বের করা যাবে ইজিলি। পরের প্রশ্ন আবারও টানা তার, সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ দেখো কি বলছে, কুয়েটে আসছে, দুটি একই ধরনের তার সমকম্পাঙ্কে তির্যক কম্পনে কম্পিত হচ্ছে, যখন একটি তারের টান মানে টান বল 2.01% বৃদ্ধি করা হয়, তখন তার দুইটিকে একত্রে কম্পিত করা হয়, তখন প্রতি সেকেন্ডে 3টি বিট উৎপন্ন হয়। স্বরকম্প মানেই বিট। তার দুইটির প্রারম্ভিক কম্পাঙ্ক বের করো। আচ্ছা খেয়াল করো, প্রথমে দুইটা একই ধরনের তার সমকম্পাঙ্কে কম্পিত হচ্ছে, তার মানে একটা তার দুইটা তার, এটার কম্পাঙ্ক এফ, এটার কম্পাঙ্ক এফ, ওকে, কম্পাঙ্ক সেম ছিল। তো যখন টান 2.01% বৃদ্ধি করা হয়, তখন বিট উৎপন্ন হয় কয়টা? 3টা। কয়টা বিট উৎপন্ন হয় ভাই? 3টা। তাহলে বুঝতে পারতেছি টান বৃদ্ধি করলে বিট উৎপন্ন হয় কয়টি? 3টি। তাহলে কম্পাঙ্কের পার্থক্য হয়, তাই না? তো আমরা সেই কম্পাঙ্কটা বের করি। ধরো টান বৃদ্ধি করলাম, ধরো প্রথম তার, এটা হচ্ছে প্রথম তারের কম্পাঙ্ক F1, আর দ্বিতীয় তারের টান এখন বৃদ্ধি করেছ, এখানে টান ছিল T1, দ্বিতীয় তারে টান হয়ে গেছে কত জানো? বৃদ্ধি মানে যোগ, ছিল আগে T1, সাথে 2.01% T1 তুমি বৃদ্ধি করেছো, তাহলে দ্বিতীয় তারে টান হয়ে গেছে কত বলো তো? 2.01কে 100 দ্বারা ভাগ করবা, তাহলে 0.0201, তাহলে 1.0201 T1, এটা হচ্ছে দ্বিতীয় তারের টান। তাহলে দ্বিতীয় তারের কম্পাঙ্ক কত সেটা আমরা এখান থেকে বের করব। তোমরা জানো কম্পাঙ্কের সাথে টানের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। ওই যে f সমান 1/12 √T/μ, এখানে মিউ বা 2l কিছুই চেঞ্জ করো নাই, চেঞ্জ করেছো শুধুমাত্র টান বল। তাহলে কম্পাঙ্কের সাথে টানের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে আমরা F2/F1 সমান লিখতে পারবো √T2/T1। তাহলে √T2/T1 করলে কত হয়? T2 হচ্ছে এটা, T1 কাটা গেলে 1.0201। সুতরাং খেয়াল করে দেখো F2-র মান আসবে √1.0201, তাহলে এটা হচ্ছে 1.01 F1। ব্যাপারটা বুঝতে পারতেছি? এই হচ্ছে আমাদের দ্বিতীয় তারের কম্পাঙ্ক। তার মানে বুঝতে পারছো দ্বিতীয় তারের কম্পাঙ্কটা প্রথম তারের কম্পাঙ্কের 1.01 গুণ হবে। তাহলে কার কম্পাঙ্ক বেশি এটা তুমি বুঝতে পারছো। এখানে দ্বিতীয় তারের কম্পাঙ্কটা বেশি। কেন? কারণ সেটা F1-কে 1-এর চেয়ে বড় দ্বারা গুণ করলে দ্বিতীয় তারের কম্পাঙ্ক পাও। তাহলে অঙ্ক শেষ, এখানেই শেষ অঙ্ক। কেমনে শেষ? এই যে দেখাই তোমাদেরকে, কম্পাঙ্ক কার বেশি? দ্বিতীয় তারের, এই যে এটা। তাহলে কম্পাঙ্ক যার বেশি সেটা থেকে প্রথম তারের কম্পাঙ্ক বাদ দিলে আমরা বিট সংখ্যা পাবো। কয়টা বিট? 3টা, এই যে 3। তাহলে F2 মানে কত? F2 মানে 1.01 F1 মাইনাস F1 সমান কয়টা বিট পাবো? 3টা। সুতরাং F1 এর মানটা চলে আসলো 1.01 মাইনাস 1, 3/0.01 300। তাহলে প্রথম তারের কম্পাঙ্ক চলে আসলো 300 হার্জ। ঠিক একইভাবে দ্বিতীয় তারের কম্পাঙ্ক আসবে 1.01 F1 অর্থাৎ 300। তার মানে এটার সাথে 1.01 গুণ দিলে মনে হয় 303 আসবে আর কি, 303 হার্জ। শেষ। এই যে তার দুইটার, আচ্ছা এবার বলছে তার দুইটার প্রারম্ভিক কম্পাঙ্ক। তাহলে তার দুইটার প্রারম্ভিক কম্পাঙ্ক কিন্তু এই যে 300।
প্রারম্ভিক প্রথমে কি প্রারম্ভিক মানে প্রথমে কম্পাঙ্ক কত ছিল 300 ছিল, এরপর দ্বিতীয় তারে টান বৃদ্ধি করছো, এই কারণে তার হয়ে গেছে কত 303, ফলে বিট পাইছো কাটা 3টা। এই ডান, সহজ অঙ্ক তাই না, পারবো। লাস্ট প্রশ্নটা তোমাদের HW, এটা পড়বা, ওই সেম অঙ্ক, একত্রে 5টা বিট, এর উপর ওজন দেওয়া হলো, বিট সংখ্যা কমে যায়, বি এর কম্পাঙ্ক 256 হলে এর কম্পাঙ্ক নির্ণয় করো। বুয়েটে আসছে, এই অঙ্ক অলরেডি আমি 10টার মতো করাইছি। সো এরই মাধ্যমে আমাদের বিটের হিসাব ডান। বিট বলো, ইসি তরঙ্গ বলো, অ্যাডমিশনের সকল প্রবলেম আমরা সলভ করে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের নতুন টপিক, যার নাম হচ্ছে তীব্রতা। তো চলো তীব্রতায় যাই। তরঙ্গের তীব্রতা, ইন্টেন্সিটি। আসলে তীব্রতা দিয়ে বোঝা যায় যে একটা শব্দ কতটা জোরালো, তাই না? তীব্রতা, ইন্টেন্সিটি অফ ওয়েভ। সেই তীব্রতা আমরা কেমনে বের করি? তীব্রতার সংজ্ঞা কি? তীব্রতার সংজ্ঞা হচ্ছে যে, ধরো আমি একটা সাউন্ড সৃষ্টি করলাম, এটা হচ্ছে সাউন্ডের সোর্স। এই সাউন্ডটা কি চতুর্পাশে ছড়াবে, তাই না? বা তুমি যদি পানিতে ঢিল ফেলো, তরঙ্গ, পানির তরঙ্গ কি চতুর্পাশে ছড়ায় না ভাইয়া? এই যেভাবে, এবার ঢেউয়ের মতো আমরা দেখতে পাই, তাই না? এই যে এভাবে ছড়ায় না ভাইয়া? ইয়েস, এভাবে ছড়ায়, চতুর্পাশে ছড়ায়। এভাবে ছড়াতে ছড়াতে এসে তীরে এসে বাড়ি খায়, তাই না? তো ভাইয়া, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকেই বলা হয় তীব্রতা। একটু লিখে নাও, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একটু আগে মনে অ্যাড হবে, তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে স্থাপিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, সংজ্ঞা বই থেকে পড়ে নিবা, আমি বুঝাই দিচ্ছি। প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালিত হয় তাকে তীব্রতা বলে, তাকে তীব্রতা বলবো, তরঙ্গের তীব্রতা বলবো, ঠিক আছে? আমি জাস্ট একটু মানে হচ্ছে রাফ করে লিখলাম, এই কয়েকটা লাইন মনে রাখতে হবে। এটার আগে আমি পুরো সংজ্ঞাটা যদি ভালোভাবে বলি, তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে স্থাপিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। এবং এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তরঙ্গের এই তীব্রতাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। তা আয়ের সূত্রটা কি আসবে বলো? তরঙ্গের তীব্রতাকে প্রকাশ করি আই দ্বারা। আয়ের সূত্র কি হবে বলো? আই হচ্ছে এনার্জি। কি ভাইয়া? এনার্জি। এই এনার্জি পুরো এনার্জি না, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে। তাহলে একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল দ্বারা ভাগ, সেকেন্ডে মানে টাইম দ্বারা ভাগ। বুঝতে পারছো? যেগুলো প্রতি একক, প্রতি সেকেন্ড, এগুলো দ্বারা ভাগ হয়ে যায়, তাই না? এটাকে বলে তীব্রতা। খুবই সহজ, সূত্র মনে রাখাটা খুবই সহজ, যে এনার্জি পার স্কোয়ার মিটার পার সেকেন্ড। তার মানে দেখো তো, এনার্জিকে আমরা আবার জানি, এনার্জিকে সেকেন্ড দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়? একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় ক্ষমতা, তাই না? এনার্জিকে সেকেন্ড দ্বারা ভাগ দিলে আমরা পাবো ক্ষমতা। দেখো এখানে আমি যদি একক বসাই, এনার্জি একক জুল, এটা সেকেন্ড, এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে জুল পার সেকেন্ড মানে ক্ষমতা। এই যে জুলের নিচে সেকেন্ড আছে, এটা মানে ক্ষমতা। ক্ষমতা মানে ওয়াট, ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তীব্রতার একক, ওয়াট পার মিটার স্কোয়ার। অথবা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে তীব্রতার একক। জুল পার সেকেন্ড মানে ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি মিটার স্কোয়ারের মধ্যে দিয়ে যে পরিমাণ আমরা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। তাহলে তরঙ্গের তীব্রতার রাশিমালা কি? আই সমান এই যে এটা এনার্জি পার স্কোয়ার ফিট পার সেকেন্ড। এনার্জি পার সেকেন্ড মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার বাই এরিয়া। মানে এরিয়াটা কি স্ফেরিক্যাল হয় না ভাইয়া? ই বাই টি মানে পাওয়ার, পাওয়ারকে এরিয়া দ্বারা ভাগ করবা। এরিয়াটা কি স্ফেরিক্যাল হয় না? যে আমি যখন শব্দ করি, শব্দটা কিন্তু চতুর্দিকে ছড়া যায়, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে গোলকীয় হয়, চতুর্দিকে উপরে নিচে সমানভাবে ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে এই এরিয়াটাকে আমরা 4 পাই আর স্কোয়ার লিখব। তাহলে পি বাই 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে তরঙ্গের একটা সূত্র, মানে তীব্রতা একটা সূত্র। এই যে তীব্রতার এই সূত্রটা নোট করে নিবা, আই সমান পি বাই 4 পাই আর স্কোয়ার। আর হচ্ছে দূরত্ব, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। কোত্থেকে পাইছি? সংজ্ঞা থেকে পাইছি। আই সমান পি বাই 4 পাই আর স্কোয়ার। পি হচ্ছে পাওয়ার,
আর হচ্ছে দূরত্ব, দূরত্ব নিলে এই যে আর দূরত্ব নিলে আমরা এই এরিয়াটা পেয়ে যাব p/4πr²। এখানে দেখতে পাচ্ছি তীব্রতা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এটা তো প্র্যাকটিক্যাল ভাইয়া, যত দূরত্ব বাড়বে তীব্রতা কি তত কমবে। আমি এখান থেকে একজনকে ডাক দিলাম সগির, আমার সামনে যে আছে ও যত স্পষ্ট শুনতে পারবে, 10 মাইল দূরে যে আছে ও কি শুনতে পারবে তেমন না, কারণ দূরত্ব বাড়ার সাথে সাথে তীব্রতা বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে। তাহলে এখান থেকে সূত্র মনে রাখবে I = E/AT, I = p/4πr², শেষ। পি হচ্ছে ক্ষমতা, আর এটার একক কি ওয়াট/মিটার², ঠিক আছে। এইগুলো তরঙ্গের তীব্রতার একটা রাশিমালা। আরেকটা রাশিমালা আছে, সেটাও আমরা এখন প্রতিপাদন করব। খেয়াল করে দেখো, আমরা লিখছিলাম I = E/AT, তাই না? এবার দেখো ই মানে মাধ্যমে যতগুলো কণা আছে সকল কণার এনার্জি। এখন আমরা জানি একটি কণার এনার্জি, একটু লিখে নাও, আমরা জানি একটা কণার এনার্জি কত, একটি কণার মোট শক্তি, তরঙ্গ স্থিত একটি কণার মোট শক্তি পর্যাবৃত্ত গতিতে পড়ছিলাম। একটি কণার, এটা জাস্ট একটা কণার শক্তি, সেটা হচ্ছে ½ k বিস্তারের স্কোয়ার। বিস্তারকে আমরা ছোট এ দ্বারা প্রকাশ করলাম এখানে, হ্যাঁ, ½ k a², এটা হচ্ছে একটা কণার মোট শক্তি। এখন কণার ভর যদি হয় m, তাহলে আমরা লিখতে পারি k সমান, এই যে মনে করো ω² = k/m ছিল, তাই না? তাহলে k সমান লিখতে পারি mω² a²। তাহলে ভাই এটা হচ্ছে তরঙ্গের উপর অসংখ্য কণা থাকে, কোটি কোটি কণা থাকে, এটা হচ্ছে একটা কণার মোট শক্তি। আর এখানে কিন্তু ই হচ্ছে টোটাল এনার্জি, পুরো তরঙ্গটার মোট শক্তি। তাহলে তরঙ্গের উপর যদি n সংখ্যক কণা থাকে, কত সংখ্যক? n সংখ্যক, তাহলে এই এনার্জি সমান লিখতে পারবো n × E'। n সংখ্যক কণা, প্রত্যেকটার এনার্জি E', তাহলে টোটাল এনার্জি হচ্ছে n × E', a × t। দেখো প্রতিপাদন করি, খুবই সহজ। n × এই E'টা কত, একটু আগেই লিখলাম, ½ একটি কণার ভর, কণার কৌণিক কম্পাঙ্ক, কণার বিস্তারের স্কোয়ার, a × t। এখন এই a এর সাথে আমি একটা দৈর্ঘ্য গুণ দিলাম, এর সাথে কি গুণ দিলাম? দৈর্ঘ্য। তাহলে উপরেও আমার একটা দৈর্ঘ্য গুণ দিতে হবে, তাই না? l গুণ দিতে হবে। কেন দৈর্ঘ্য গুণ দিলাম? a × l মানে আয়তন ভাইয়া। তাহলে আমি এই জায়গাটাকে এভাবে লিখব, mn, যে mn/a × l মানে আয়তন, mn/v। আর এখানে থাকলো কি তাইলে, যে mn আর এইটাকে আলাদা করে লিখলাম, থাকবে ½ ω² a²/t × l, থাকবে কি ভাইয়া? ইন্টু ½ ω² a² × l/t, এটা থাকবে। ওকে, এল মানে অতিক্রান্ত দৈর্ঘ্য দিতে পারো, ঠিক আছে, মানে যেই দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছো, ধরো এটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছে, এই দৈর্ঘ্যের মধ্যে কণা আছে n সংখ্যক। তাহলে দেখো এক একটা কণার ভর হচ্ছে m, কণার সংখ্যা হচ্ছে n, তাহলে mn কি? কণার মোট ভর। বা চিন্তা করতে পারো এরকম সিলিন্ড্রিক্যাল শেপ চিন্তা করতে পারো, যার মধ্যে তরঙ্গটা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই সিলিন্ড্রিক্যাল শেপের আয়তন কত? v। এটার ভিতরে যত কণা আছে সব কণার মোট ভর হচ্ছে mn। তাহলে কণা কোথায়? মাধ্যমের কণা, এক একটা মাধ্যমের কণার ভর m, কণার সংখ্যা কত? n। তাহলে mn মানে কি? মাধ্যমের মোট ভর। মাধ্যমের মোট ভরকে আয়তন দ্বারা ভাগ করলে কি পাবা? মাধ্যমের ঘনত্ব। দেখো কণা মানে কি? এখানে কি কোনো সলিড কণা না ভাইয়া? ধরো বায়ুতে কথা বলতেছো, তাহলে বায়ুর কণা, এক একটা কণার ভর m, কণার সংখ্যা n, তাহলে মোট ভর mn, মোট ভরকে আয়তন দ্বারা ভাগ করলে তুমি বায়ুর ঘনত্ব পেয়ে যাবা। অর্থাৎ এই যে মোট ভর বাই মোট আয়তন, তাহলে এটা কি? মাধ্যমের ঘনত্ব পাবা। এখানে লিখতে পারি ½ ω² a², এটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, l/t মানে অতিক্রান্ত দৈর্ঘ্য বাই সময়, তার মানে কি? বেগ, তরঙ্গের বেগ v, বুঝছো? তরঙ্গের বেগ l/t মানে কি? তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে বেগ ½ ω মানে কি? 2πf এর স্কোয়ার a², ঘনত্ব ইন্টু আয়তন। কি পাচ্ছি? 2 কে স্কোয়ার করলে 4, 4 দিয়ে 2 কে কাটলে 2। তাহলে আলটিমেটলি ফাইনালি আমরা আই এর আরেকটা সূত্র পেলাম। এই প্রমাণ তোমার না পারলেও চলবে, জাস্ট প্রমাণটা একবার হলেও কইরো, সহজ প্রমাণ। আই সমান হবে 2ρv। দেখো
রো ভি, এই ভি কিন্তু আয়তন না, এটা হচ্ছে বেগ। এই যে এল বাই টি মানে কি বেগ, এল বাই টি মানে বেগ, দূরত্ব বাই সময়। তাহলে 2 রো ভি, এখানে পাই এফ, পায়ের উপরে স্কোয়ার, এফ এর উপরে স্কোয়ার, এ এর উপরে স্কোয়ার, তাহলে এদেরকে বলবো পাই ফা, পাই ফার উপরে স্কোয়ার। শেষ। সূত্র মুখস্থ রাখবা এইটা। তাহলে তরঙ্গের তীব্রতার সূত্র কয়টা পাচ্ছি? 2টা। প্রমাণ তুমি বুঝো না বুঝো, সূত্র মুখস্থ রাখবা। আর এখানে না বুঝার কিছু নাই। ই হচ্ছে টোটাল এনার্জি, এন সংখ্যক কণা থাকলে টোটাল এনার্জি এন ইন্টু ই প্রাইম। এখন এখানে এক একটা কণার ভর এম, এন বাই ভি, তাহলে এম এন মানে মাধ্যমের মোট ভর বাই মোট আয়তন, তাহলে কি মাধ্যমের ঘনত্ব। বাকিটা তো বুঝছই। তাহলে ঠাডা মুখস্থ রাখবা তীব্রতার সূত্র 2 রো ভি, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, কথা বুঝো। রো কি মাধ্যমের ঘনত্ব, ভি হচ্ছে শব্দের বেগ বা তরঙ্গের বেগ, পাই ফায়ের উপরে স্কোয়ার, পাই ফা 2 রো ভি পাই ফার উপরে স্কোয়ার, 2 রো ভি পাই ফার উপরে স্কোয়ার। শেষ। তাহলে তীব্রতার কয়টা সূত্র পাচ্ছি আমরা? তীব্রতার আমরা 2টা সূত্র পাচ্ছি। তীব্রতার সূত্র পাচ্ছি 2টা, এবং 2টা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে নাও। তীব্রতা, তীব্রতা একটা সূত্র হচ্ছে আই সমান পাওয়ার বাই 4 পাই দূরত্ব স্কোয়ার, এটা একটা। আর এটা হচ্ছে আই সমান 2 মাধ্যমের ঘনত্ব বেগ 2 রো ভি পাই ফা, পাই ফা, পাই কম্পাঙ্ক বিস্তার, এটা কণার বিস্তারের স্কোয়ার, 2 রো ভি পাই ফার উপরে স্কোয়ার। এই সূত্র থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছ তীব্রতাটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর এখান থেকে দেখা যাচ্ছে তীব্রতা মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তাহলে যেই মাধ্যম যত বেশি ঘন, ওই মাধ্যমের তরঙ্গের তীব্রতা তত বেশি। তীব্রতা মাধ্যমের শব্দের বেগের সমানুপাতিক, বেগ শব্দের বেগ যত বেশি বা তরঙ্গের বেগ যত বেশি, তার তীব্রতা তত বেশি। তীব্রতা কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, পাইফা, পাই তো কনস্ট্যান্ট, সেইগুলো মাথায় রাখবা। কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে কোনো তরঙ্গের তীব্রতা হচ্ছে তার বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের তীব্রতা কি ভাইয়া? বিস্তারের বর্গের সমানুপাতিক, মনে থাকবে। তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আর একটা ছোট্ট সূত্র যেটা ভৌতালোক বিজ্ঞানে কাজে লাগবে, এই অধ্যায়ের কাজে লাগতে পারে, ম্যাক্সিমাম বাই মিনিমাম সমান a1 প্লাস a2 হোল স্কোয়ার, a1 মাইনাস a2 হোল স্কোয়ার, মানে উভয়ের উপর স্কোয়ার, তো তাহলে এটা মুছে দাও। a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার, এটা একটু লিখে নাও। এটা কেমন আসছে দেখাবো পরে, এই প্রমাণটা আর এই অধ্যায়ে না দেখাই। এটা হচ্ছে আলোর যে অধ্যায়টা আছে তরঙ্গ ভৌতালোক বিজ্ঞান, সেখানে আমরা এই প্রমাণটা দেখিয়েছি। এটা আমার অলরেডি আমার প্লেলিস্টে আছে। তারপরে যখন আমরা ওই অধ্যায়টা পড়াবো তখন দেখাবো না, বাট প্রশ্ন যদি আসে যেন কাজে লাগে, কারণ ওইটাও তরঙ্গের অধ্যায়, এটাও তরঙ্গের অধ্যায়, তাই এখানে একটু দেখিয়ে দিলাম যে দুইটা তরঙ্গ যদি উপরিপাতিত হয়, কথা বুঝো, দুইটা তরঙ্গ উপরিপাতিত হলে ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার অনুপাত কত হয়? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম তীব্রতা হচ্ছে তাদের বিস্তার যোগফল, বিস্তারের বিয়োগফল এর স্কোয়ার। ওকে, ঠিক আছে। 9i root over of i1 plus root over of i2। আচ্ছা, এখানে একটু কারেকশন করো, i max বাই i মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার অনুপাত হচ্ছে root over of i1 প্লাস root over of i2, root over of i1 মাইনাস root over of i2 এর স্কোয়ার। 9i 4i 3 5 3 root i মাইনাস 25/8। ঠিক আছে, এটা মনে রাখবা। আমি মনে হয় এই যে এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, হ্যাঁ এটা না, এটা হয় কি না দেখি, a1 a2, না এটা হয় না। ঠিক আছে, a1 প্লাস a2। ওকে, সো এখানে একটু আমি মুখস্থ লিখতে গেলে ভুল হয়ে যায়। সো এটা হচ্ছে রাইট, হ্যাঁ এটা রাইট। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার অনুপাত হচ্ছে root over of i1 প্লাস root over of i2, root over of i1 মাইনাস root over of i2 এর হোল স্কোয়ার।
ওকে, দুইটা তরঙ্গ যদি উপরিপাতিত হয় তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার অনুপাত হচ্ছে এটা। এই সূত্রটা আলাদা করে মুখস্থ রাখবা। একটা অঙ্ক করিয়ে দিই এখান থেকে। তোমাকে যদি বলে 9i এবং 4i, এটা কি দুইটা আলাদা আলাদা তীব্রতা? এরা উপরিপাতিত হলে এরা দুইটা তরঙ্গ, তীব্রতার তরঙ্গদ্বয় উপরিপাতিত হলো, এই যে 9i এবং 4i তীব্রতা দুইটা তরঙ্গ উপরিপাতিত হলো। তো প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? সেই সূত্র দিয়ে তুমি করে ফেলবা। সলিউশনটা এখানে করায় দিই। এই যে ঠাডা আই ম্যাক্স বাই আই মিন, সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত হচ্ছে, এটা প্রমাণ করে বের করা যায় √i1 মানে কত 9i, প্লাস √i2 মানে কত 4i, এখানে √9i মাইনাস √i2 মানে 4i, এর উপরে কি আছে স্কোয়ার, √9 মানে 3√i প্লাস 2√i 3√i মাইনাস 2√i এর স্কোয়ার, তিনটা √i এর সাথে পাঁচটা √i যোগ করলে, দুইটা √i যোগ করলে 5√i, তিনটা √i থেকে দুইটা √i বিয়োগ দিলে শুধুমাত্র √i এর স্কোয়ার, √i কাটা, তাহলে এটা হবে 25/1। পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে যেন পারো, এবং এটা আসছে এই কারণে দেখাই দিলাম। হ্যাঁ, এটা মনে রাখা যাবে না, মনে রাখবে এটা ম্যাক্সিমাম, এটা প্রমাণ করা যায়, তীব্রতার সূত্র প্রমাণ করা যায়, কেমনে করা যায় সেটা আমি ভৌত আলো বিজ্ঞানে দেখাইছি, বাট এই অধ্যায়ে দরকার নেই। এই অধ্যায়ে ফর সেফ জোনের জন্য এটা মনে রাখবা যে দুইটা তরঙ্গ, যেহেতু এটা তরঙ্গ নিয়ে পড়ছো, দুইটা তরঙ্গ উপরিপাতিত হলো, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার অনুপাত হচ্ছে √i1 প্লাস √i2, √i1 মাইনাস √i2 এর স্কোয়ার। ওকে, তীব্রতার খেলা শেষ। এবার টানা তারে কম্পাঙ্ক এবং প্রমাণ তীব্রতা লেভেল শেষ। এরপর খালি অঙ্ক, টানা তারে কম্পাঙ্ক। রেডি? তো ভাই খুবই সহজে শিখাবো। ধরো এই মনে করো এ আর এটা মনে করো বি, এই এ আর বি এর মাঝে একটা তার আছে, এই হচ্ছে সেই তার। এই তারটাকে আমরা টেনে দিব, ধরো এই দিকে টান দিছো, এদিকে টান দিছো, এই যে এই বরাবর টান দিছো, এইভাবে টান দিছো, টান দিলে তারটা কি ভস্কা যাবে না? একটু ভস্কা যাবে, একটু কার্ভ হবে, তাই না? তারটা একটু এরকম কার্ভ হবে। এবার তুমি যদি তারটাকে ছেড়ে দাও, তারটা এভাবে আপ ডাউন করতে থাকবে, তাই না? এভাবে আপ ডাউন করতে থাকবে। সুন্দর হয় না ডটগুলো? দেখি, ডট দিয়ে দেখেছি যে তারটা এভাবে কাঁপতে থাকবে, তাই না? ঝিমঝিম করতে থাকবে। তো এই টানা তারের কম্পাঙ্ক কেমনে বের করব? যখন তুমি ভাইয়া টান দিছো, তো এই যে এখানে টান দিছো, এই টানটা ভাগ হয়ে যায়, এই যে এইভাবে, এই যে এভাবে টানটা ভাগ হয়ে যায়। এই যে বৃত্তচাপটা সবুজ কালার, এটা কেন্দ্রে ধরো এই অ্যাঙ্গেলটা সৃষ্টি করে, বুঝছো? এটা একটা বৃত্তচাপ, তাই না? এই যে এটা একটা বৃত্তচাপ, এটা কেন্দ্রে এই কোণটা উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। এই পুরো বৃত্তচাপটা ধরো এস, এইখানে যখনই তুমি টান দিবা, দেখো টান ঠিক এই বরাবর, এই যে এই তারের এই বরাবর টানটা কাজ করবে টি। টানটাকে একটু আলাদা করে লিখে ফেলি, টানটা পরে রাখতেছি। এখানে একটা বৃত্তচাপ আগে অঙ্কন করি, এটা একটা বৃত্তচাপের মতো দেখা যাচ্ছে, যার কেন্দ্র হচ্ছে এটা। সো যখনই তুমি এখানে টান দিছো, এই টানটা ঠিক এই স্পর্শক বরাবর কাজ করবে, এখানে টি, এই স্পর্শক বরাবর কাজ করবে টি। আমি এই পয়েন্টটাকে কেন্দ্রের সাথে যুক্ত করে দিই। এই টোটাল তারের বৃত্তচাপ, এই তারের দৈর্ঘ্য মনে করো এল, যেটাকে আমরা বৃত্তচাপ ধরেছি এস। এখন ভাইয়া এই টানটা যদি এদিকে কাজ করে, এই যে তির্যকভাবে স্পর্শক বরাবর কাজ করে, তাহলে ভাই এই টানটাকে আমরা উপাংশে ভাগ করব। কেমনে ভাগ করব? এই এদিকে তাকাও, এখানে ধরে জাস্ট একটা অনুভূমিক লাইন টানো, এদিকে একটা অনুভূমিক লাইন টানো। খেয়াল করে দেখবা এই কোণটা যদি থিটা হয়, এখানে এই কোণটাও থিটাই হবে। কেমনে? এটা থিটা, এটা কত? এটা থিটা হলে এই যে এইটা কত? এটা 90, এই পুরোটা 90 ডিগ্রি, তাই না?
থিটা 90, তাহলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা। তাহলে এই যে এই কোণটাও কত হয়ে যাবে? থিটাই হবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি যে এই কোণটা থিটা হলে তুমি যদি এই ত্রিভুজটা চিন্তা করো, হাইলাইটার দিয়ে দেখাই, এই যে দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী, তাই না? তাহলে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা থিটা, এটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা। এই যে এই কোণটা, এই কোণটা আমি এখন অন্য কালার দিয়ে দেখাই, এই দেখো গোলাপি দিয়ে দেখাই, এই যে এটুকু কোণ হচ্ছে 90 মাইনাস থিটা, এটুকু কোণ, এই যে গোলাপিটাও হচ্ছে 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা হলে এই পুরোটা আবার 90 না? হ্যাঁ, তাহলে ওই যে চিপায় যে কোণটা, এই যে নীল কালার, এই যে এই কোণটা, নীলটাকে এখন কি দিয়ে? সবুজ দিয়ে দেখাবো। এই যে এই কোণটা, এটা কত হবে? থিটাই তো হবে। বুঝতে পারছো? এত কিছু না বুঝলো নাই, ঠান্ডা মুখস্থ করবো, এটা থিটা হলে এটাও থিটা। দেখো এটা থিটা, তাহলে এটা 90, তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে টি যদি এই অনুভূমিকের সাথে থিটা কোণে কাজ করে, তাহলে এদিকে টি এর উপাংশ হবে টি কস থিটা, টি কস থিটা, আর এই যে এই দিকে টি এর উপাংশ হবে টি সাইন থিটা, টি সাইন থিটা, তাই না? অনুরূপ কথা এটার জন্য, এই কোণটা থিটা মানে এই অর্ধেক কোণটাও কত? থিটাই হবে, তাহলে এটাও থিটা হবে। তাহলে এদিকে টি হবে টি কস থিটা, টি এর উপাংশ, আর এদিকে হবে টি সাইন থিটা। তোমরা একটু খেয়াল করে দেখো, টি কস থিটা একে অপরকে নালিফাই করে দিবে, তাই না? এই যে এই পয়েন্টে টি কস থিটা এদিকে, টি কস থিটা এদিকে, একে অপরকে নালিফাই করে দিল। তাহলে এখানে বাকি রইল টি সাইন থিটা, কয়টা? দুইটা। কোন দিকে? কেন্দ্রের দিকে, টি সাইন থিটা, টি সাইন থিটা। তাহলে কেন্দ্রের দিকে টান বল হচ্ছে টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা, অর্থাৎ 2t সাইন থিটা। এটা হচ্ছে কেন্দ্রের দিকে টান বল। এখানে থিটা কিন্তু খুবই ছোট, তো থিটা খুব ছোট হলে আমরা সাইন থিটাকে থিটা লিখতে পারি। একটু লিখে দাও, থিটা ক্ষুদ্র, তাই সাইন থিটা সমান আমরা লিখতে পারবো থিটা। আবার এই যে থিটা, এই কোণটা, এই যে থিটা, এই থিটাটা কে উৎপন্ন করতেছে? এই অংশ, জাস্ট এই অংশটা পুরোটা এস, তাহলে এই অংশ কত? s/2, এই যে এটুকু কোণ উৎপন্ন করতেছে থিটা, তাহলে এটুকু কত? s/2। তাহলে s/2 পরিমাণ বৃত্তচাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তচাপ সমান r ইন্টু থিটা, যেখান থেকে এই দূরত্বটা হচ্ছে r ইন্টু থিটা, বৃত্তচাপ সমান r ইন্টু থিটা। তাহলে এখানে বৃত্তচাপ কতটুকু? অর্ধেক মানে s/2 সমান লিখতে পারি r ইন্টু থিটা। তাহলে থিটা সমান লেখা যাবে কত? থিটা সমান লেখা যাবে s/2r। তাহলে এই যে থিটা, এই থিটার জায়গায় লিখতে পারবো 2 ইন্টু টি s/2r, 2 কাটা, তাহলে এটা হবে টি ইন্টু s/r। সমীকরণ দিলাম 1। এটা হচ্ছে কেন্দ্রের দিকে টান বল। যেহেতু ভাই এটা একটা বৃত্তচাপ এবং এটা কম্পিত হয়, তাহলে এই টান বলটাই যে কোনো বিন্দুর কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো আমরা যদি ধরে নেই এটার ভর m, এই পুরোটার ভর m, পুরো তারের ভর m, তাহলে তারের কেন্দ্রমুখী বল কত? বলো, কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r, তাই না? কারণ ভাই এই m হচ্ছে পুরো তারের ভর, v হচ্ছে তারের বেগ, আর হচ্ছে এই ব্যাসার্ধ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই এই কেন্দ্রমুখী বল কোত্থেকে আসে? এই যে কেন্দ্রমুখী বল, আমরা আগেও পড়েছি, কেন্দ্রমুখী বল কখনোই অটোমেটিক আসে না। কেন্দ্রের দিকের বলগুলোই কেন্দ্রমুখী বল যোগান দেয়। কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে বলকে ts/r, এটাই কার যোগান দিবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সুতরাং লিখতে পারি ts/r সমান mv²/r, r কাটা, তাহলে এখানে আসবে ts/m সমান v²। s মানে কি? টোটাল বৃত্তচাপ যার দৈর্ঘ্য l,
তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান টি, এসে যায় লিখতে পারি এল বাই এম। এলটাকে যদি নিচে পাঠাই কোনো সমস্যা আছে? মানে টি এম বাই এল লিখলে সমস্যা আছে? সমস্যা নাই। আছে কি? নাই তো। এই যে এলটাকে নিচে লিখলে তো সমস্যা নাই ভাই। এই এস মানেই তো টোটাল চাপ, টোটাল চাপ মানে এল। এম বাই এল, এম হচ্ছে তারের টোটাল ভর আর এল হচ্ছে টোটাল দৈর্ঘ্য। টোটাল ভরকে টোটাল দৈর্ঘ্য দ্বারা ভাগ দিলে তুমি কি পাবা বলো? টোটাল ভরকে তুমি যদি টোটাল দৈর্ঘ্য দ্বারা ভাগ দাও তুমি কি পাবা? তুমি পাবা একক দৈর্ঘ্যের ভর। আর এই একক দৈর্ঘ্যের ভরকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, তাহলে টি বাই মিউ। সুতরাং ভি সমান হবে √টি বাই মিউ। এটা হচ্ছে ভি, মানে বেগ, তারের বেগ। তারের বেগটাই তো তরঙ্গের বেগ এখানে, √টি বাই মিউ। আর আমরা বের করতে যাচ্ছি টানা তারের কম্পাঙ্ক। তো আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। সুতরাং এফ সমান হচ্ছে ভি এর নিচে ল্যামডা দ্বারা ভাগ। তাহলে ভি কত? √টি বাই মিউ। তাহলে 1/λ √টি বাই মিউ। তাহলে এটা হচ্ছে টানা তারের কম্পাঙ্কের প্রথম সূত্র, 1/λ √টি বাই মিউ। এবার এই সূত্র অনুযায়ী তুমি বলো এখানে কয়টা লুপ সৃষ্টি হয়েছে। তোমাদেরকে যদি একটু হাইলাইটার দিয়ে দেখাই, দেখো এই অর্ধেকটা, এই অর্ধেকটা, তার মানে এখানে একটা লুপ সৃষ্টি হয়েছে। তার মানে এটা λ/2। এটা তরঙ্গ দৈর্ঘ্য কত? λ/2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে আমাদের যে তার, এখানে যে তার, সেখানে যে তারের টোটাল দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা জুড়ে λ/2 আছে। তাহলে ল্যামডার জায়গায় কত লেখা যাবে? 2l। ল্যামডার জায়গায় কত লেখা যাবে? 2l। এখান থেকে সূত্র আসে 1/2l √টি বাই মিউ। এই হচ্ছে সূত্রের প্রমাণ। তো প্রমাণ যদি তোমার মুখস্থ রাখতে মন না চায় রাখো না, বাট একবার হলেও দেখো। এটা হচ্ছে টানা তারের কম্পাঙ্কের সূত্রের প্রমাণ। তো তুমি এটাও না, তুমি মনে রাখবে এইটা 1/λ √টি বাই মিউ। অথবা আরও সহজ করে দেখাই, ল্যামডা মানে কি? 2l। তাহলে তুমি অ্যাকচুয়ালি এটাই মনে রাখো, এটা না, এটা মনে রাখো। এফ সমান এইখানে 1/2l √টি বাই মিউ। তোমরা আমাকে বলো এখানে কয়টা লুপ সৃষ্টি হয়েছে? লুপ, লুপ তরঙ্গ দৈর্ঘ্য না, আমরা চাচ্ছি লুপ। দেখো এই একটা লুপ, একটা লুপ মানে কিন্তু λ/2, জানো তো নাকি? একটা তরঙ্গ যদি এমন থাকে, এটা তো স্থির তরঙ্গে দেখেছি আমরা, একটা লুপ মানে এখানে কত তরঙ্গ দৈর্ঘ্য? λ/2। তাহলে যখন একটা লুপ সৃষ্টি হবে তখন 1/2l √টি বাই মিউ। কিন্তু যদি এখানে অনেকগুলো লুপ সৃষ্টি হয়, যেমন ধরো এরকম হয়, টানা তারে যদি এরকম হয়, এখানে কয়টা লুপ সৃষ্টি হয়েছে বলো? 2টা। তার মানে আমরা লিখতে পারি এখানে টোটাল যে তারের দৈর্ঘ্য এটা কি? ল্যামডা। তাহলে আমরা সূত্র লিখছিলাম একটু আগে, এফ সমান 1/λ √টি বাই মিউ। মানে ল্যামডার জায়গায় কত ভাই? এল, 1/l হবে। তাহলে সূত্র চেঞ্জ হয়ে গেল না? একটু আগে ছিল 1/2l ছিল। তাহলে এটা কি? এখানে যদি নিচে একটা 2 দ্বারা গুণ দেই, উপরে একটা 2 দ্বারা গুণ দিতে হবে। দেখো তো এখানে 1/2l √টি বাই মিউ, তার মানে আগে যেই কম্পাঙ্কটা বের করছো তার ডাবল না ভাইয়া? হ্যাঁ ডাবল। তাহলে ভাই সোজা হিসাব, আমরা এত প্যারা নিব না। আমরা টানা তারে কম্পাঙ্ক বললে সূত্র লিখব 1/2l, এল হচ্ছে দৈর্ঘ্য √টি বাই মিউ, এটা লিখব। লেখার পর যদি কিছু না বলে তাহলে এটাই। কিন্তু যদি দেখো লুপ আছে 2টা, কয়টা? 2টা, তাহলে এখানে 2 দ্বারা গুণ হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ হবে। যদি এখানে লুপ আছে 3টা, টানা তারে লুপ কয়টা? এরকম মনে করো লুপ আছে 1টা 2টা 3টা, তখন এখানে 3 দ্বারা গুণ হবে। যদি এখানে লুপ আছে 5টা, তাহলে 5 দ্বারা গুণ হবে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারবো টানা তারের কম্পাঙ্কের সূত্র হচ্ছে n/2l √টি বাই মিউ। সর্বশেষে ফাইনালি আমরা এই সূত্রটা মনে রাখবো, n/2l √টি বাই মিউ। পরিচয়গুলো লিখে নাও। n হচ্ছে লুপ সংখ্যা, লুপ একটা থাকলে একটা, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা। ওকে, তোমার হিসাব করতে হবে না। লুপ 2টা ছিল এখানে, এখানে লুপ কয়টা? একটাই। অর্ধেকটা তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা লুপ। টি হচ্ছে টান বল, টান বল। আর মিউ হচ্ছে কেজি পার মিটার। কেজি পার মিটার মানে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে মিউ। এন হচ্ছে লুপ সংখ্যা। শেষ। তো টানা তারের কম্পাঙ্কের এই প্রমাণ তোমার নামও জানলেও চলবে, বাট সূত্রটা মুখস্থ রাখবা, n/2l √টি বাই মিউ, n/2l √টি বাই মিউ। সেখান থেকে বোঝাই যাচ্ছে কম্পাঙ্ক হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক।
ওকে, আমাদের শেষ, সব বড় বড় সূত্র শেষ, এবার ছোট দুইটা সূত্র আছে, এরপরে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। এরপর আমরা অঙ্ক করব, আর কিছু সংজ্ঞা বাকি আছে, সেই সংজ্ঞাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রমাণ তীব্রতা। ভাই, প্রমাণ তীব্রতা বলতে কি বোঝায়? একটা রেফারেন্স তীব্রতা আছে, শব্দের ন্যূনতম যে তীব্রতা, বুঝছো? তো লিখো, প্রমাণ তীব্রতা হচ্ছে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, বানানি তো ভুলে গেছি। 1000 কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 মুখস্থ রাখবা, ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। এটাকে কি বলে ভাইয়া? প্রমাণ তীব্রতা বলে। এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসবে। এবার লিখো প্রমাণ ক্ষমতা। 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট ক্ষমতাকে, যখনই ওয়াট পার মিটার স্কোয়ার তখন কিন্তু সেটার ক্ষমতা নাই, সেটা তীব্রতা হয়ে গেল। ক্ষমতাকে প্রমাণ ক্ষমতা বলে। এগুলা, এই দুইটা সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রমাণ ক্ষমতা মানে কি? কম্পাঙ্ক 1000 হার্জ, প্রমাণ তীব্রতা মানে কি? কম্পাঙ্ক 1000 হার্জ, আর তীব্রতার পরিমাণ হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর প্রমাণ ক্ষমতা হচ্ছে কম্পাঙ্ক 1000 হার্জ, ক্ষমতা হচ্ছে 10⁻12 ওয়াট। এটাকে I0 দ্বারা প্রকাশ করা হয়। প্রমাণ তীব্রতাকে I0 দ্বারা প্রকাশ করা হয়, এবং এই I0 হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর প্রমাণ ক্ষমতা হচ্ছে P0, এটা কত? 10⁻12 ওয়াট। এটা কেন লাগে? এটা অঙ্ক করার ক্ষেত্রে লাগে। কিসের অঙ্ক? তীব্রতা লেভেলের অঙ্ক। এবং এই তীব্রতা লেভেল থেকে প্রচুর প্রশ্ন অ্যাডমিশনে আসে, এবং খুবই সহজ। ভাইয়া, তীব্রতা লেভেল জানতে হলে আমাদের একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে শব্দ উচ্চতা। এই শব্দ উচ্চতা মাপার কোনো ওয়ে নাই। শব্দ উচ্চতা ব্যক্তি নির্ভর। দেখো ভাই, আমি সাগর বলে ডাক দিলাম, ধরো আমার সামনে দুইটা মেয়ে আছে, মিনা আর রিনা। মিনা কত জোরে শুনতেছে তার কানে, আর রিনা কত জোরে শুনতেছে, সেটা কি পরিমাপযোগ্য? না, ওটার এই শব্দোচ্চতা বলে। মানে শব্দোচ্চতা বলতে একটা শব্দ, যে শব্দোচ্চতা এক এক ব্যক্তির জন্য এক এক রকম হবে, তাই না? যেমন আমি যদি বলি যে আমি এটারে স্পষ্ট দেখতেছি, আমার সামনে একজন লোক আছে, তুমি যে আমার মতো করেই হুবহু দেখতেছো, এটাকে আমি শিওর না, কারণ তোমার ভেতরটা আমি, মানে তুমি তো টোটালি আলাদা। সো শব্দোচ্চতা হচ্ছে ওইটাই। তো এই শব্দোচ্চতার পার্থক্য যেটা দ্বারা পরিমাপ করা হয়, ওইটারে বলে তীব্রতা লেভেল। শব্দোচ্চতার পার্থক্য পরিমাপ করে তীব্রতা লেভেল, আর এই তীব্রতা লেভেলকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। তীব্রতা লেভেল এটাকে আমরা প্রকাশ করি বিটা দ্বারা। কি দ্বারা? বিটা দ্বারা। তো বিজ্ঞানী ওয়েবার ফ্যাচনার তারা বলেছেন শব্দোচ্চতা যদি হয় এস, সেটা হচ্ছে তীব্রতার লগারিদমের সমানুপাতিক। তীব্রতার লগারিদমের সমানুপাতিক। শব্দোচ্চতা হচ্ছে তীব্রতার লগারিদমের সমানুপাতিক। এটা কে বলছে? বিজ্ঞানী ওয়েবার ফেচনার। হ্যাঁ, এটার প্রমাণ নাই, এটা ডিরেক্টলি তীব্রতা প্রমাণ লাগবেও না, যে শব্দোচ্চতা হচ্ছে শব্দের তীব্রতার লগারিদমের সমানুপাতিক। তো এখানে লিখতে পারি S0 সমান K ইন্টু লগ I0, আর S সমান লিখতে পারবো K ইন্টু লগ I, তাই না? তো এখন আমরা তো শব্দোচ্চতা বের করবো না, আমরা বের করবো তীব্রতা লেভেল। সো একটু আগে ভাইয়া বলেছি তীব্রতা লেভেল হচ্ছে শব্দোচ্চতার পার্থক্য। তাহলে শব্দোচ্চতার পার্থক্য কত হবে বলো? S মাইনাস S0, এটারই আমরা বলতেছি বিটা। তাহলে বিটা হচ্ছে K কমন লগ I মাইনাস লগ I0। ক্যালকুলেট করো, এবং এটাই হচ্ছে আমাদের তীব্রতা লেভেল। ঠাড়া মুখস্থ K লগ I বাই I0। এবং এই তীব্রতা লেভেলের একক বলা হয় বেল, BELL বেল।
বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম অনুসারে তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল। একক বেল ধরলে কে এর মান হয় 1, সুতরাং বিটা হচ্ছে লগ আই বাই আই নট। একক যদি বেল ধরো মানে এমনভাবেই এককটা নেওয়া হয়েছে যেন কে এর মান 1 হয়। তো তীব্রতা লেভেলের সূত্র এইটা, তীব্রতা লেভেলের সূত্র কি লগ আই বাই আই নট। তুমি কখনোই তোমাকে বলবে না তীব্রতা লেভেল কি ব্যাখ্যা করো, হোয়াট ইজ দিস, বিশ্লেষণ করো, এরকম না, তোমাকে তীব্রতা লেভেল বের করতে বলবে। তীব্রতা লেভেল হচ্ছে লগ আই বাই আই নট। আই নট হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা মুখস্থ রাখবা 10⁻⁻12, ঠাড়া মুখস্থ থাকতে হবে এটা। এটার একক কি ভাই? বেল। কি? BELL, বেল। একক হচ্ছে বেল, বি। তাহলে তীব্রতা লেভেল কত? লগ আই বাই আই নট, লগ আই বাই আই নট। কারণ বেল এককটা অনেক বড়, এই বেল একককে ভেঙে এই বেল এককের, আচ্ছা এখান থেকে আমরা তীব্রতা লেভেলের সংজ্ঞা দিতে পারি যে তীব্রতা লেভেল কি। তীব্রতা লেভেল হচ্ছে কোনো শব্দের তীব্রতা লেভেল বোঝায় প্রমাণ তীব্রতার তুলনায় সেটা কত গুণ না, বা এটাই তীব্রতা লেভেল হচ্ছে বিটা সমান লগ আই বাই আই নট, লগ আই বাই আই নট। সংখ্যাটা কি হবে বলো তো? লগারিদমের কি বলবো আমরা সংখ্যাটা তীব্রতা লেভেলের? যে কোনো তীব্রতা এবং প্রমাণ তীব্রতার শব্দের শব্দোচ্চতার পার্থক্যকে তীব্রতা লেভেল বলে। ওকে, এই দেখো, যে কোনো তীব্রতা আই এবং প্রমাণ তীব্রতার শব্দোচ্চতার পার্থক্য, এই যে এটা হচ্ছে শব্দোচ্চতার পার্থক্যকেই বলা হচ্ছে তীব্রতা লেভেল। একক হচ্ছে বেল, বাট এই বড় একক, এটা অনেক বড় একক, এই কারণে আমরা তীব্রতা লেভেলের একক হিসেবে ডেসিবেল ইউজ করি। কি ইউজ করি? ডিবি, ডেসিবেল। তো ডেসিবেল হচ্ছে এক বেলের 1/10, 1 ডেসিবেল মানে আমরা যদি বলি 1 ডেসিবেল সমান 10 বেল, বুঝতে পারছো? উল্টা বলে ফেলছি, 1 বেল উল্টা বলছি 1 বেল সমান 10 ডেসিবেল, মানে বেল অনেক বড় একক আর আমরা নর্মালি ডেসিবেল একক ইউজ করি। তাহলে যদি আমরা ডেসিবেল এককের তীব্রতা লেভেলের সূত্রটা লিখি সেটা হবে 10 গুণ, এটা 10 গুণ, তাহলে 10 লগ আই বাই আই নট ডেসিবেল, 10 লগ আই বাই আই নট ডেসিবেল। এটা হচ্ছে তীব্রতা লেভেল। এটা কি ভাই? তীব্রতা লেভেল মানে শব্দোচ্চতার পার্থক্য। 10 লগ আই বাই আই নট, আই নট কিন্তু প্রমাণ তীব্রতা। ওকে, গেল তীব্রতা লেভেল। এখন ভাইয়া একটা জিনিস খুবই মজার, ধরি তীব্রতা লেভেল 1 ডেসিবেল, তাহলে বিটার মান 1, তাহলে কত হয়? 10 লগ আই এর মানটা কত হয়? আই বাই আই নট। এই আই এর মানটা কত হয়? লগ যদি উঠাও তাহলে এন্টি লগ ইউজ করতে হবে, তাই না? ধরি বিটার মান হচ্ছে 1 ডেসিবেল, তাহলে আই এর মানটা কত হয় সেটা আমরা দেখতে চাচ্ছি। এন্টি লগ মানে 10 টু দি পাওয়ার নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 1 লগ, সরি আচ্ছা এটা হবে লগ আই বাই আই নট সমান হবে 1/10, তাই না? বা আই বাই আই নট, এখানে এন্টি লগ 1/10, এটা হবে 1.258। এন্টি লগ কেমনে নিতে হয় জানো? এই যে লগ উঠানোর জন্য এই পাশে নিতে হবে অ্যান্টি লগ, শিফট দিয়ে লগের বাটনে চাপ দিবা, দেখবা 10 এর পাওয়ার আসে, তারপরে এটা বসাই দিবা। মানে অ্যান্টি লগ মানে তোমরা 9-10 শিখেছো, অ্যান্টি লগ মানে এটা হচ্ছে 10 এর পাওয়ার 1/10, 10 এর পাওয়ার 1/10 হলে আসবে কত? 1.258, এটাকে বলা অ্যান্টি লগ। সুতরাং আই হচ্ছে 1.258 আই নট। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি বলি ভাইয়া, তীব্রতা লেভেলের সূত্র কি? 10 লগ আই বাই আই নট ডেসিবেল। তো বিটার মান যদি 1 ডেসিবেল হয় তাহলে আমার আই এর মান কত হইতে হবে? আই এর মান হইতে হবে 1.258 আই নট। আচ্ছা আমি এটাকে প্রায় 1.26 আই নট ধরতে পারি। আচ্ছা এটা 1.26 আই নট মানে কি ভাই? আই নটের সাথে তুমি আরও 0.26 আই নট যোগ করেছো, তার মানে 0.26 যোগ করা মানে 26%। এখন বুঝো, অর্থাৎ প্রমাণ তীব্রতার সাথে আমরা যদি 26% বেশি তীব্রতা যোগ করি, প্রমাণ তীব্রতার তুলনায়
26% এক্সট্রা তীব্রতা যোগ হলে সেখানে যে তীব্রতা লেভেল পাওয়া যাবে সেটা হবে 1 ডেসিবেল। বুঝছো? আবারও বুঝো। আয়ের মান কত ভাই? আয়ের মান হচ্ছে 1.26 আই নট। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই তীব্রতাটা প্রমাণ তীব্রতার তুলনায় 26% বেশি। তাহলে কোনো শব্দের তীব্রতা যদি প্রমাণ তীব্রতার চেয়ে 26% বেশি হয় তাহলে সেখানে আমরা যেই তীব্রতা লেভেলটা পাবো বা শব্দোচ্চতার যেই পার্থক্যটা পাবো সেটা হবে 1 ডেসিবেল। তো প্রশ্ন আসবে 1 ডেসিবেল শব্দোচ্চতার পার্থক্য বা তীব্রতা লেভেল বলতে কি বোঝো? তুমি বলবা প্রমাণ তীব্রতার তুলনায় 26% বেশি তীব্রতা বিশিষ্ট শব্দের শব্দোচ্চতার পার্থক্য 1 ডেসিবেল। এটাই বোঝায়। পরীক্ষা এটা কিন্তু আসছে বিভিন্ন সময়, কঠিন কিছু না। তাহলে তীব্রতা লেভেল থেকে এত এত সূত্র মনে রাখবো কোনটা? মনে রাখবো এটা, বিটা সমান 10 লগ আই বাই আই নট, একক কি? ডেসিবেল। শেষ শেষ, এটাই তীব্রতা লেভেল। এবার তীব্রতা লেভেলের আরেকটা লাস্ট সূত্র, সেটা হচ্ছে তীব্রতা লেভেলের পরিবর্তন। একটু লিখো, টাইটেল দাও, তীব্রতা লেভেলের পরিবর্তন। ওকে, সো ইফতারের সময় হয়ে আসতেছে, আমরা এই টপিকটা পড়ে আজকে ক্লোজ করে দিতে পারবো। কালকে আমরা ম্যাথগুলো করবো। এখানে দেখো অনেকগুলো ম্যাথ আছে, এটাই শেষ। এই 24 থেকে শুরু করে সবই তীব্রতা লেভেলের প্রবলেম 65 পর্যন্ত নেক্সট ক্লাসে দিব ইনশাল্লাহ। তো তীব্রতা লেভেলের পরিবর্তন মানে কি ভাইয়া? ধরো I1 তীব্রতা বিশিষ্ট কোনো শব্দের তীব্রতা লেভেল হচ্ছে বিটা 1, সেটা হবে 10 লগ I1 বাই আই নট প্রমাণ তীব্রতা। এবং I2 তীব্রতা বিশিষ্ট একটা শব্দের তীব্রতা লেভেল হচ্ছে বিটা 2, সেটা হবে 10 লগ I2 বাই আই নট। এদের যে পরিবর্তন এটারই বলে তীব্রতা লেভেলের পরিবর্তন। অর্থাৎ বিটা 2 মাইনাস বিটা 1 মানে যেটাকে আমরা ডেল বিটা বলবো, এটাকে বলে তীব্রতা লেভেলের পরিবর্তন। এটা থেকে এটা মাইনাস করে দিলে 10 লগ I2 বাই আই নট থেকে তুমি যদি বাদ দাও 10 লগ I1 বাই আই নট, এটা ভাঙলে 10 কমন, লগ I2 মাইনাস লগ আই নট মাইনাস লগ I1 প্লাস লগ আই নট, লগ আই নট কাটা চলে যাবে, চলে আসবে I2 বাই I1, লগ I2 বাই I1। যেহেতু তীব্রতার সাথে পাওয়ার সমানুপাতিক, I সমান P বাই 4 পাই আর স্কোয়ার না, তাহলে I ইজ প্রপোর্শনাল টু P, সেটা এটাকে এভাবে লিখতে পারো 10 লগ P2 বাই P1। তো এটাই হচ্ছে তীব্রতা লেভেলের পরিবর্তনের সূত্র, দুইটা সূত্র। সো প্রশ্নে খেয়াল করবা, তীব্রতা লেভেল বললে I নট দ্বারা ভাগ, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বললে 10 লগ I2 বাই I1, এটার এককও কী হবে? ডেসিবেলই হবে। শেষ। এবার এই পুরো প্যারাটা আমি একত্রে লিখে দিই। আজকের ক্লাসে আমরা কি কি প্রমাণ শিখেছি, তুমি যদি প্রমাণ নাও পারো অন্তত সূত্রগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সূত্র রেডি, সামারি, আজকের ক্লাসের সামারি, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। সামারি স্থির তরঙ্গ, বিট, এগুলো তো পারছো তোমরা। এরপর আমরা শিখলাম টানা তারে কম্পাঙ্ক F n/2l রুট ওভার অফ T/μ, পরিচয়গুলো সব জানো। এরপর আমরা শিখলাম তীব্রতা লেভেল, শব্দোচ্চতা টব্দোচ্চতা কোনোদিন আসে না, আসবে তীব্রতা লেভেল। এই তীব্রতা লেভেলে হচ্ছে শব্দোচ্চতার পার্থক্য। তীব্রতা লেভেল সমান হচ্ছে 10 লগ, লেভেল বললে I বাই আই নট দ্বারা ভাগ, প্রমাণ তীব্রতা দ্বারা ভাগ, একক কি? ডেসিবেল, ডিবি বা ডিবি যাই হোক, আর 10 না দিলে একক হবে বেল। তীব্রতা লেভেলের পরিবর্তন এটা হবে 10 লগ I2 বাই I1, যেহেতু I এর সাথে P এর সম্পর্ক সমানুপাতিক, 10 লগ P2 বাই P1। আবার I এর সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 10 লগ I2 উপরে, তাহলে R2 স্কোয়ার নিচে R1 স্কোয়ার উপরে, যেহেতু দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, তো এইভাবে দিতে পারি। 2 সামনে চলে আসলে এটা আসবে 20 লগ R1 বাই R2। এটা মুখস্থ লাগবে না, তুমি এইটুকু মুখস্থ রাখলে ওইটা অটোমেটিক পারবা। এই হচ্ছে আজকের ক্লাসের সামারি, নতুন যা শিখলাম। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। আজকের ক্লাস করে থাকলে নেক্সট ক্লাস অবশ্যই তোমার করতে হবে, নাহলে তুমি ধরা খেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ইফতার করতে যাই, টাটা। ক্লাসটা শেয়ার করে দিবা।